আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। ঠিক আছে, ওকে ফাইন। আজকে আমাদের লাস্ট ক্লাস, হোপফুলি হোপফুলি আমরা আমাদের চ্যাপ্টারটা আজকেই শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আজকে আমাদের পড়ার টপিক হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। তো আমাদের বাসাবাড়ি সবার বাসাবাড়িতেই ফ্রিজ মোটামুটি আছে। তো ফ্রিজ দিয়ে আমরা কি করি? ফ্রিজ দিয়ে আমরা খাদ্যদ্রব্যের পচন রোধ করি। কিভাবে রোধ করি? খাদ্যদ্রব্যকে ঠান্ডা করার মাধ্যমে। ফ্রিজ কি করে? ফ্রিজ খাদ্যদ্রব্যকে স্বাভাবিক যে তাপমাত্রা, ঘরের যে তাপমাত্রা, সেটা থেকেও ঠান্ডা বা কোল্ড একটা স্টোরেজের ব্যবস্থা করে, যেখানে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না। ঠান্ডা পরিবেশে কি ব্যাকটেরিয়া সেভাবে জন্মাইতে পারে না। দ্যাটস ওয়াই খাদ্যদ্রব্যটা বেশিক্ষণ যাবত কি থাকে? সুরক্ষিত থাকে। তো আজকে আমরা ফ্রিজ কিভাবে কাজ করে সেই মেকানিজমটা পড়বো এবং ফ্রিজের কনসেপ্টে যে যে সূত্র সম্ভব এবং ম্যাথ সম্ভব সেগুলো দেখবো। ঠিক আছে, এক ক্লাসেই হয়ে যাবে এটা। আচ্ছা, তো প্রথমতই আসো, ফ্রিজের কম্পোনেন্ট কয়টা? ফ্রিজের কম্পোনেন্ট কয়টা আমার সাথে সাথে একটু লিখো। প্রথম মানে কম্পোনেন্ট, ফার্স্ট অফ অল রেফ্রিজারেন্ট লিখো আমার সাথে সাথে। রেফ্রিজারেন্ট, ঠিক আছে। রেফ্রিজারেন্ট এটা হিসেবে আমরা কাকে ইউজ করি? সিএফসি গ্যাস। রেফ্রিজারেন্ট বেসিক্যালি কি? গ্যাস। হ্যাঁ, কোন সিএফসি গ্যাসটাকে ইউজ করি সেটাও লিখে রাখো। ফ্রেয়ন, এটা এমসিকিউতে আসতে পারে তোমাদের। ফ্রেয়ন নামক ক্লোরোফ্লুরোকার্বন, এটা ফ্রিজের মধ্যে থাকে। তোমরা দেখবা ফ্রিজের পেছনে অনেক তার জালি আছে না? ফ্রিজের মধ্যেও তার জালি আছে। ওই তার জালিগুলোর মধ্যে দিয়ে কি যাওয়া আসা করে? গ্যাস যাওয়া আসা করে। কোন গ্যাসটা যাওয়া আসা করে? ক্লোরোফ্লুরোকার্বন বা রেফ্রিজারেন্ট যাওয়া আসা করে। এটাই ফ্রিজের সিস্টেম। এটাই কি? ফ্রিজের সিস্টেম। লিখে রাখি, এটাই সিস্টেম। এই গ্যাসটা এই সিস্টেম হিসেবে কাজ করে। এটা মাঝে মাঝে লিকুইড ফর্মও হয়। এটাই সিস্টেম হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো আর কি কি কম্পোনেন্ট আছে। তো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপানশন ডিভাইস। এক্সপানশন ডিভাইস কি করে? এগুলা প্রত্যেকটা নিয়ে পড়বো, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা পেজ আছে, সেটা নিয়ে পড়বো। ঠিক আছে, তারপরে 3 নম্বরে আছে ইভাপোরেটর কয়েল। ঠিক আছে, 4 নম্বরে আছে কম্প্রেসর, খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখবা ফ্রিজের পেছনে কালো কালারের একটা গোলাকৃতির একটা বস্তু থাকে। হ্যাঁ, এটাকে আমরা বলি কম্প্রেসর। হ্যাঁ, তারপরে 5 নম্বরে আছে কন্ডেন্সার কয়েল। ঠিক আছে, তো এই যে 5টা জিনিস লিখে ফেলো। এর মধ্যে সিস্টেম কয়টা? সিস্টেম কি বাকিগুলো? না, সিস্টেম শুধু 1 নাম্বারটা, অর্থাৎ রেফ্রিজারেন্ট বা ক্লোরোফ্লুরোকার্বন, এটাই সিস্টেম হিসেবে কাজ করে। ঠিক আছে, সিস্টেম এটা, বাকিগুলো সিস্টেম না। বাকিগুলো পরিবেশ হিসেবে কাজ করতেছে। ওকে, আচ্ছা। এখন এইগুলো একটু দেখতে কেমন? একটু দেখতে ইচ্ছা করতেছে না? দেখে ফেলি একটু, চলো। এগুলো দেখতে কেমন রিয়েল ওয়ার্ল্ডে সেটা দেখে ফেলি। ওই যে 5টা লিখছি সেই 5টাই এখানে লেখা আছে। হ্যাঁ, দেখো দেখতে কেমন। এক্সপানশন ডিভাইস, এরকম একটা ডিভাইস দেখবা, আবার একটু আসবে জিএফটা, তাহলে বুঝতে পারবা কোনটা কোন জায়গায় কানেক্টেড থাকে। হ্যাঁ, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর কয়েল আর কন্ডেন্সার কয়েলকে একটা তার জালি দিয়ে দেখাইছে ওরা, কিন্তু আসলে আলাদা আলাদা। কম্প্রেসর, কালো কালারের পেছনে একটা বস্তু থাকে ফ্রিজের পেছনে নিচের দিক দিয়ে। আর কন্ডেন্সার কয়েল আর রেফ্রিজারেন্ট। ওই যে রেফ্রিজারেন্ট যেটা, এটা গ্যাস না, এটাকে সিলিন্ডারে দেখানো হয়েছে। আসলে তো গ্যাস ফ্রিজের মধ্যে কোনো সিলিন্ডার থাকে না, কিন্তু এই সিলিন্ডারের মধ্যে রাখা গ্যাসটাই ফ্রিজের মধ্যে এই তার জালিগুলো দিয়ে চলাচল করে। এই তার জালিগুলো দিয়ে চলাচল করে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কয়টা ডিভাইস? 5টা। 5টা জিনিস। হ্যাঁ, এর মধ্যে সিস্টেম কে? সিস্টেম হচ্ছে শুধু 1 নাম্বারটা, অর্থাৎ রেফ্রিজারেন্ট বা সিএফসি হচ্ছে সিস্টেম। ঠিক আছে, তো চলো এখন শুরু করি কিভাবে এই ফ্রিজ কাজ করে। ওয়ান বাই ওয়ান প্রতিটা
যে কম্পোনেন্ট শিখলাম সেই কম্পোনেন্টগুলোর প্রতিটার কাজ কি সেটা আমরা শিখবো, আমাদের এটা লাগবে, হ্যাঁ, এমসিকিউর জন্য। তো শুরু করি আমরা এক্সপানশন ডিভাইস নিয়ে। শুরু করতেছি কি দিয়ে? এক্সপানশন ডিভাইস নিয়ে। দেখো, ধরো তুমি ফ্রিজ পড়ো নাই, ফ্রিজ চ্যাপ্টারটা তুমি, ফ্রিজ অংশটা তুমি বাদ দিছো, তারপর যদি তোমার জিজ্ঞেস করতাম এক্সপানশন ডিভাইস দিয়ে কি করা উচিত, নাম দেখে একটা আইডিয়া করতে পারা উচিত না? এক্সপানশন ডিভাইস, ও কি করবে? ও এক্সপানশন করবে, অর্থাৎ আয়তনগতভাবে প্রসারণ করবে, তাই না? যে সিস্টেমের গ্যাসটা আছে সেটাকে সে প্রসারণ করবে, এক্স্যাক্টলি তাই করে ও। ও কি করে? রেফ্রিজারেন্টকে সে প্রসারণ করে। এখন প্রসারণ করলে আমরা কি সবাই জানি ভি বাড়াইলে পি কমে, আয়তন বাড়াইলে চাপ কমে, এটা কি আমরা জানি? আয়তন যদি বাড়াই তাহলে চাপ কমবে। তো এই যে আয়তন বাড়াচ্ছি, চাপ কমে, দেখো একটু মিলাও। এই এক্সপানশন ডিভাইসে যদি হাই প্রেসারের নিয়ার অ্যারাউন্ড 45 ডিগ্রি সেলসিয়াসের তরল ফ্রেয়ন প্রবেশ করে, ও কি করবে? ও ওর মধ্যে দিয়ে যখন যাবে তখন ও তাকে এক্সপান্ড করবে, অর্থাৎ প্রসারণ করবে। প্রসারণ করলে লো প্রেসার, আয়তন বাড়লো চাপ কমে যাবে, আয়তন বাড়লো চাপ কি হয়ে যাবে? কমে যাবে, আগের মতন বেশি প্রেসারে থাকবে না, লো প্রেসারের অ্যারাউন্ড 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরলে পরিণত হবে। ঠিক আছে, তাহলে ও একাধারে কি কি করলো? আয়তন বাড়াইলো, চাপ কমাইলো, তাপমাত্রাও কমে গেল, তাপমাত্রাও কমে গেল। তাপমাত্রা কত হয়ে গেল? কমে 2 ডিগ্রি সেলসিয়াস ছিল, 2 ডিগ্রি সেলসিয়াসের হয়ে গেল। ঠিক আছে, তোমাদের তাহলে কি মনে রাখতে হবে এই পেজে? এই ডাটাগুলোকে মুখস্থ রাখতে হবে? নো, এটা মুখস্থ রাখতে হবে না, এটা হচ্ছে বোঝার জন্য। এই মানগুলো দিছি ভাইয়া বোঝার জন্য সম্পূর্ণ, হ্যাঁ। মানে একটা আইডিয়াল ফ্রিজ বা মানে আমাদের যে সচরাচর সাধারণ ফ্রিজগুলো আছে, সেই সাধারণ ফ্রিজগুলোতে কি ডাটা সে চেঞ্জ করে সেটাই জাস্ট এখানে দেখানো আছে। তোমাদের মনে রাখা লাগবে হচ্ছে এই লাইনটা। এক্সপান্ড ডিভাইস কি করে? উচ্চ চাপ আর প্রায় কক্ষ তাপমাত্রার, এটা 45 ডিগ্রি সেলসিয়াস, যদিও মনে হতে পারে কক্ষ তাপমাত্রা ভাইয়া 25 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রায় কক্ষ তাপমাত্রা বলা হয়েছে এর জন্য, হ্যাঁ। উচ্চ চাপ আর প্রায় কক্ষ তাপমাত্রার তরল রেফ্রিজারেন্টকে ঠান্ডা করে, আয়তনগতভাবে প্রসারিত করে, চাপ কমায় ফেলে এবং ঠান্ডাও হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তো এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। আয়তনগতভাবে প্রসারিত করে, চাপ কমায় ফেলে এবং ঠান্ডা করে। লেখা হলে বলিও শুধু এতটুকু লিখবা, শুধু এতটুকু, চিত্রকার দরকার নেই, শুধু এতটুকু লিখবা। লেখা হলে ডান বলিও, শুধু এতটুকু লেখা হলে, ঠিক আছে? শুধু এতটুকু লেখা হলে ডান বলবা, ওকে? হ্যাঁ, স্টাডি প্ল্যানার দিয়ে দিব, আলাদা একটা ভিডিও আকারে দিয়ে দিব, ক্লাসের মধ্যে দিলে অনেকেই পরে খুঁজবে, আমি একটা আলাদা ভিডিও করে দিয়ে দিব ক্লাস শেষে, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে আসি, এক্সপানশন ডিভাইসের ব্যবহার শিখলাম। এখন এক্সপানশন ডিভাইস থেকে গ্যাস বের হচ্ছে। এই যে এক্সপানশন ডিভাইস, একটু খেয়াল করিও ভালো করে ভাইয়া। 45 ডিগ্রি সেলসিয়াসের তরল ফ্রেয়ন এখানে প্রবেশ করছিল, বের হইছে কি? 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরল হিসেবে, তাই না? এই যে একটু আগের স্টেপটা, 45 ডিগ্রি সেলসিয়াসের তরল ফ্রেয়ন প্রবেশ করছিল, বের হইছে কি? 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরল ফ্রেয়ন হিসেবে। এই যে এটা থেকে বের হইছে 2 ডিগ্রি সেলসিয়াস আংশিক তরল হিসেবে। এরপরে ওই ফ্রেয়নটা কই যাবে? এরপরে ওই ফ্রেয়নটা ফ্রিজের ভেতরে যায়, বুঝছো কিন্তু? এরপরে এটা কই যায়? ফ্রিজের ভেতরে যায়। ফ্রিজের ভেতরে সে কি করবে? অনেকগুলো তার জ্বালিয়ে এরকম বাঁক খাবে, বাঁক খেয়ে সেই দিক দিয়ে চলাচল করবে। ফ্রিজের মধ্যে যদি চলাচল সে করে, তার তাপমাত্রা কত? 2 ডিগ্রি সেলসিয়াস, খুবই কম। ফ্রিজের মধ্যে কি রাখছো? এই যে ফল, কলা, আপেল, তারপরে কোমল পানীয়, এই জিনিসগুলো রাখছো। এগুলো কি পরিবেশের তাপমাত্রার জিনিসগুলোই তো ফ্রিজে রাখি। নর্মালি তো আমরা কি পরিবেশ থেকে একটা জিনিস নিয়েই তো ফ্রিজের মধ্যে রাখি, তাই না? তো এগুলো পরিবেশের তাপমাত্রা, আর ওর তাপমাত্রা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওরা গরম, ও ঠান্ডা। আমরা জানি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে কি হবে? তাপ যাবে। দেখো মাঝখানে একটা অ্যানিমেশন দেখছো কিনা? ওদের মধ্যে থেকে তাপ যাচ্ছে, একটা অ্যানিমেশন দেখছো যে ওদের মধ্যে থেকে তাপ কি হচ্ছে? পাস হচ্ছে। তাপ পাস হচ্ছে কোথায়? ফ্রেয়নের মধ্যে। তাহলে এই ধাপে কি হইলো? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যতগুলো ধাপ আমি শিখাবো সবগুলো ধাপে নিজেকে জিজ্ঞেস করবা যে ফ্রেয়ন কি কোনো শক্তি নিয়েছে না দিয়েছে। আগের ধাপটা যেটা গেল এক্সপানশন ডিভাইস, সেখানে কিন্তু কোনো শক্তি দেওয়া নেওয়া হয় নাই, হয়েছে? এক্সপান্ড হয়েছে কিন্তু কোনো শক্তি দেওয়া নেওয়া হয় নাই। বাট এই ধাপে এই ফ্রেয়নটা কি কোনো শক্তি পেল কিনা? এই ধাপে এই ফ্রেয়নটা কোনো শক্তি পেল কিনা? ইয়েস, একটা শক্তি পাইছে। এই ধাপে একটা শক্তি সে পেয়েছে। শক্তিটাকেই লিখে ফেলি। এই ধাপে সে ফলমূল থেকে একটা তাপ সে নিজের কাছে পেয়েছে। যেই পরিমাণের তাপ সে পেয়েছে সেটাকে আমরা একটা চলক দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা বলি Q2। সবাই আমার সাথে সাথে পরিচয় লেখো। Q2 এর পরিচয় কি? Q2 এর পরিচয় কি? Q2 এর পরিচয় হচ্ছে গৃহীত তাপ। ফ্রেয়নের জন্য কি এটা তাপ গ্রহণ না? এই যে ফ্রেয়ন এদিক দিয়ে যাচ্ছিল 2 ডিগ্রি সেলসিয়াসের ফ্রেয়ন, ওর জন্য এটা কি তাপ গ্রহণ, তাই না? কার থেকে গ্রহণ করছে?
কার থেকে এই তাপটা গ্রহণ করছে বলো দেখি, দেখি যারা যারা বুদ্ধিমান তারা বলতে পারবে কার থেকে এই তাপটা গ্রহণ করছে। এই তাপটা গ্রহণ করছে ফ্রেয়ন, কার থেকে গ্রহণ করছে? খাবার, ফল। হ্যাঁ, কাইন্ড অফ কারেক্ট, বাট আর একটু স্পেসিফিকলি যদি বলো, দেখো তোমরা কি ফ্রিজ খুললে একটা গ্যাসকে চলাচল করতে দেখো? ফ্রিজ খুললে একটা গ্যাসকে চলাচল করতে দেখো, সাদা কালারের মতন একটা গ্যাসকে চলাচল করতে দেখো, রাইট? ওই গ্যাসটা কি করে? ওই গ্যাসটা হচ্ছে মেসেঞ্জারের মতন, মানে ফলমূল এগুলো চারপাশ দিয়ে ঘুরে, এগুলো চারপাশ দিয়ে ঘুরে, এই গ্যাসটা ঘুরে এই তারজালির কাছে যায়, তারপরে সে তারজালিকে তাপটা পাঠায়। মানে ফলমূল তো আর ডিরেক্ট তারজালির গায়ে লাগানো নাই, দুইটা কি সংস্পর্শে আছে? ফলমূল আর বস্তু তারজালিটা না, তাহলে সংস্পর্শে দেওয়া নেওয়া করে কে এই তাপটা? ফ্রিজের মধ্যে থাকা কিছু গ্যাস। এটা কিন্তু ফ্রেয়ন না, ফ্রেয়নরা কই আছে? তারজালির মধ্যে আছে। এইটাকে, এই গ্যাসটাকে, এই গ্যাসটাকে আমরা একটা নাম দিই, এই গ্যাসটাকে ইংরেজিতে বলে ফ্রিজার, আবার বাংলায় লেখায় অনেক জায়গায় হিমায়ক। ফ্রেয়ন আর এটা কি এক বলছি? ফ্রেয়ন আর এটা কি এক বলছি? না, ফ্রেয়ন হচ্ছে এই তারজালির মধ্যে থাকা গ্যাসটা, আর এটা কি ফ্রিজার বা হিমায়ক, যে কি করে, যে এইখানে ফলমূলের গা থেকে তাপটা নেই, নিয়ে এই তারজালির চারপাশ দেশে যখন চলাচল করে তাপটা তখন দেয়। তাহলে এই কিউ2 এর পরিচয়টা কি হবে বলো? কিউ2 এর পরিচয়টা কি হবে? ফ্রিজার হতে, ফ্রিজার হতে গৃহীত তাপ না, ফ্রিজার হতে যেই পরিমাণের তাপ সে গ্রহণ করে, কে? সিস্টেম বা তারজালির মধ্যে ফ্রেয়ন। কে গ্রহণ করে? সিস্টেম বা তারজালির মধ্যে ফ্রেয়ন যেই তাপ গ্রহণ করে সেটা হচ্ছে কিউ2। লিখে রাখো কিউ2 এর পরিচয়, শুধু কিউ2 এর পরিচয়টা লিখবা, ঠিক আছে? তাহলে এই তাপ সরাসরি ফলমূল কোমল পানীয় থেকে গ্রহণ করে নাই, হ্যাঁ ওদের থেকেই নিছে, কিন্তু ডিরেক্টলি না। আগে এই ফলমূল থেকে তাপ যায় কার কাছে? ফ্রিজার বা হিমায়ক। দেন ওই ফ্রিজার বা হিমায়ক তারজালির চারপাশ দিয়ে যখন চলাচল করে, তখন তারজালি ওই তাপটা, তারজালির ভেতরে থাকা ফ্রেয়ন অর্থাৎ সিস্টেমটা ওই তাপটা গ্রহণ করে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ফাইন, ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, তাহলে কিউ2 এর পরিচয় লিখে ফেললাম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, আমরা কইছিলাম এই যে এখান দিয়ে বেরিয়েছিল কত? 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরল ফ্রেয়ন। এই যে এটা যখন এই দিক দিয়ে যাচ্ছিল, তখন ফ্রিজার ফলমূল থেকে তাপ নিয়ে ওর কাছে কিছু তাপ পাঠাই দিল, যেই তাপের পরিমাণটাকে কত বলতেছি আমরা? কিউ2। ঠিক আছে, এখন বলো তোমরাই, এই ফ্রেয়নটা 2 ডিগ্রি সেলসিয়াসের ছিল, আসার সময় 2 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু যাওয়ার সময় এদিক দিয়ে যখন যাবে, বের হয়ে যখন যাবে, তখন কি তার তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস হবে? তখন কি তার তাপমাত্রা, মানে এই তাপমাত্রা কি 2 ডিগ্রি সেলসিয়াস হবে? এখানে আসছিল যখন 2 ডিগ্রি সেলসিয়াসের, এখান দিয়ে এসে যখন আসতেছে, তখন কি সে আর 2 ডিগ্রি সেলসিয়াস থাকবে? থাকবে না, কারণ সে কিছু হইলেও তাপ গ্রহণ করছে, কিউ2 পরিমাণ। তার তাপ গ্রহণ করার ফলে তাপমাত্রা কিছু হইলেও রাইজ করবে, তাপমাত্রা রাইজ করে নিয়ার অ্যারাউন্ড 20 ডিগ্রি সেলসিয়াস। মানে সাধারণত এটা 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে হ্যাঁ ফ্রিজ ভেদে এটা ডিফারেন্ট হয়। কোন এরিয়ায় ফ্রিজ ব্যবহার করতেছো সেই এরিয়ার তাপমাত্রা কত সেটার উপরে বেস করে এটা কম বেশি হতে পারে। তো নিয়ার অ্যারাউন্ড তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করে ঢুকছিল 2 ডিগ্রির, কিন্তু বের হবে যখন, তখন 20 ডিগ্রি সেলসিয়াসের প্রায় বের হবে। 20 ডিগ্রি সেলসিয়াসটা প্রায় কক্ষ তাপমাত্রার সমান না? কক্ষ তাপমাত্রা কত থাকে? যেমন এই যে শীতকালে তো কক্ষ তাপমাত্রা এই 20 ডিগ্রি সেলসিয়াসের মতন বা তার চেয়ে কম। তাহলে এই তাপমাত্রায় যখন ফ্রেয়নটা এই তারজালি হয়ে নামবে, তোমাদের কি মনে হয় সে কি পরিবেশের সাথে কোনো তাপ আদান প্রদান করবে কিনা? ভেতরে সে তাপ আদান প্রদান করছে, কিউ2 পরিমাণ তাপ সে রিসিভ করছে, রিসিভ করে সে 2 ডিগ্রি থেকে হয়ে গেল 20 ডিগ্রির। 20 ডিগ্রি হয়ে সে যখন বের হইলো, ফ্রিজ থেকে বের হইলো, বের হয়ে এই যে তারজালি দিয়ে সে পেছন দিক দিয়ে নামতেছিল, তখন সে পরিবেশে কোনো তাপ দেওয়া নেওয়া করবে কিনা? তোমাদের কাছে কি মনে হয়? পরিবেশের তাপমাত্রা নর্মালি 25 ডিগ্রি 20 ডিগ্রি এরকম থাকে, শীতকালে যেমন 20 ডিগ্রি। তো পরিবেশের সাথে তার তাপমাত্রার পার্থক্য এত কম, 25ও যদি হয় পরিবেশের তাপমাত্রা ধরে নাও, পরিবেশের তার তাপমাত্রা পার্থক্য এত কম, সে কোনো তাপের আদান প্রদান কিন্তু করে না, কোনো তাপের আদান প্রদান কিন্তু করে না। কারণ পরিবেশের সাথে একটা সিগনিফিকেন্ট বা টেম্পারেচারে যদি একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স না থাকে, তাহলে তো তাপের আদান প্রদান নর্মালি হয় না, খুবই নগণ্য পরিমাণ হইলে হবে, যেটা গণনার যোগ্য না। তাহলে এই ধাপে সে শুধু ফ্রিজ থেকেই তাপ গ্রহণ করেছে, কিন্তু পরিবেশে কিন্তু কোনো তাপ সে বর্জন করেনি। এই যে ধাপটা, এই ধাপে পরিবেশ থেকে, ফ্রিজ থেকে সে যে তাপ গ্রহণ করলো, এই ধাপে যেই তারজালি, এই যে তারজালি, এই তারজালিগুলোর নামই কিন্তু ইভাপোরেটর কয়েল।
এই তার জালিগুলোর নামই কিন্তু কি ইভাপোরেটর কয়েল। তোমরা বলতে পারো ভাইয়া ইভাপোরেটর কয়েল কেন বলে? ইভাপোরেটর এর বাংলা কি? ইভাপোরেশন কথাটা শুনছো, এর বাংলা কি? বাংলা হচ্ছে বাষ্পীভবন। অর্থাৎ এই তারে বাষ্পীভবন হবে, বাষ্পে রূপান্তর হবে। তাই হয়েছে কিনা আংশিক তরলের ফ্রেয়ন এদিক দিয়ে যাচ্ছিল, এদিক দিয়ে সে যখন যাচ্ছিল ফ্রিজের মধ্যে তখন সে আংশিক তরল ছিল, সে কিছু তাপ গ্রহণ করে যখন এই দিক দিয়ে বেরোচ্ছিল তখন সে বাষ্পে কনভার্ট হয়ে গেছে। হয়েছে কিনা? বাষ্পে কনভার্ট, নট অনলি সে 20 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হয়েছে, বাট অলসো সে বাষ্পেও কনভার্ট হয়ে গেছে। তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করে সে 20 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প ফ্রেয়ন হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? তাই এই ধাপটার যার মধ্যে ঘটে সেটার নাম হচ্ছে ইভাপোরেটর কয়েল। এটার নাম কি? ইভাপোরেটর কয়েল। এর এই ধাপে ফ্রিজে রাখা বস্তুগুলো হতে ফ্রিজার হতে তাপ গ্রহণ করে, ফ্রিজার মাধ্যমে তাপ গ্রহণ করে এবং বাষ্পের পরিণত হয়। তোমাদের এতটুকু লিখে রাখতে হবে, জাস্ট এতটুকু লিখে রাখতে হবে। ক্লিয়ার? এতটুকু লিখে রাখতে হবে, ঠিক আছে? আর তাপ শোষণ করে কি পরিমাণ? তাপ শোষণ করে কি পরিমাণ? Q2 পরিমাণ তাপ শোষণ করে। কার থেকে শোষণ করে? ফ্রিজার। কার থেকে শোষণ করে? ফ্রিজার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? ওকে, তাহলে এই ধাপে সে কেবলই ফ্রিজে রাখা বস্তু হতে তাপ গ্রহণ করেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো এর পরের ধাপ। আমরা ইভাপোরেটর কয়েলের ধাপটা শেষ করলাম। এবার এর পরের ধাপ, এর পরের ধাপে দেখো বাইরে দিয়ে আসছিল কার মধ্যে যাবে বলো তো? এর পরের ধাপে সে কার মধ্যে যাবে? এটা কে? কম্প্রেসর। এর পরের ধাপে সে কম্প্রেসরে প্রবেশ করবে। কম্প্রেসরের ধাপে চলে যাব আমরা, চলো কম্প্রেসরের ধাপে চলে যাই। কম্প্রেসরের ধাপে যখন যাব, কম্প্রেসর কেউ যদি নাও পড়ে ফ্রিজ, তারপরও তার পারা উচিত কম্প্রেসর কি করে। কম্প্রেসর নাম দেখে বলো কি বুঝাচ্ছে এটা? কম্প্রেস করবে, চাপ দিবে, চারপাশ থেকে কম্প্রেস করবে মানে চাপ দিবে, রাইট? তাহলে এই যে ফ্রেয়নটা তার মধ্যে ঢুকবে, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে তড়িৎ শক্তি সে ব্যবহার করবে। স্বাভাবিক কম্প্রেসর চলার জন্য কি কারেন্ট দিতে হয়? আমরা যে ফ্রিজটাকে কারেন্টে লাগাই বেসিক্যালি কম্প্রেসরের জন্যই বেশিরভাগ এনার্জি খরচ হয়। লাইট ওইগুলো তো সামান্য জিনিস। ঠিক আছে, কম্প্রেসর কি করবে? চারপাশ থেকে ওই ফ্রেয়নটাকে চাপ দেওয়ার ব্যবস্থা করবে। চাপ দিলে আমার কম্প্রেসরে যখন গ্যাসটা ঢোকে, ফ্রেয়ন গ্যাসটা ঢোকে, এই যে এই ধাপে যখন ফ্রেয়ন গ্যাসটা ঢুকতেছিল তখন তার টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াসের মতন, তখন তার প্রেসার ছিল নর্মাল। হ্যাঁ, যখন কম্প্রেসরে সে গেল, কম্প্রেসরে যাওয়ার পরে এই কম্প্রেসরটাকে হাই প্রেসারের গ্যাসে পরিণত করে ফেলবে। হাই প্রেসারের গ্যাস, প্রেসার যদি বাড়ে টেম্পারেচার বাড়বে। তোমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়বা প্রেসার আর টেম্পারেচার সমানুপাতিক। প্রেসার যদি বাড়ে টেম্পারেচার বাড়বে। তো টেম্পারেচার বাইরে যাবে, টেম্পারেচার বাইরে গেলে কি হবে? আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াসের, কম্প্রেসরে ঢোকার আগে কম্প্রেসরে যখন প্রবেশ করে গ্যাসটা ফ্রেয়নটা তখন 20 ডিগ্রি সেলসিয়াসের ছিল, এখন হয়ে গেল 90 ডিগ্রি সেলসিয়াস। অনেক গরম, টকবগে গরম ফ্রেয়ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ধাপে প্রথমত কি কি জিনিস নোট ডাউন করতে হবে? এই ধাপে কি কি জিনিস নোট ডাউন করতে হবে? ফার্স্ট অফ অল, এই ধাপে ফ্রেয়ন কোনো শক্তি পাইলো কিনা? ইয়েস, এই ধাপে একটা শক্তি পাইছে। সেই শক্তিটাকে তড়িৎ শক্তি। এই ধাপে একটা শক্তি ফ্রেয়ন পেয়েছে, হ্যাঁ, বা সিস্টেমে একটা কি দিয়েছি আমরা? ডাব্লিউ দিয়েছি। ডাব্লিউ মিন্স কি? বাইরে থেকে একটা শক্তি দিয়েছি। এই শক্তির ভ্যালুটা লিখে ফেলো, এই শক্তির পরিচয়টা লিখে ফেলো। লিখো প্রযুক্ত তড়িৎ শক্তি। কার মধ্যে এই প্রযুক্ত তড়িৎ শক্তিটা দিছি? কম্প্রেসর। কম্প্রেসর এই তড়িৎ শক্তিটা কার মধ্যে পৌঁছায় দিছে? ফ্রেয়নের মধ্যে পৌঁছে দিছে। চাপের মাধ্যমে ফ্রেয়নের মধ্যে এই শক্তিটা দিয়ে দিছে, তাই না? তাহলে এই ধাপে ফ্রেয়ন কোনো শক্তি পেলো কিনা? ইয়াস, শক্তি পেয়েছে। কত শক্তি সে পেয়েছে? কত শক্তি সে পেয়েছে? ডাব্লিউ পরিমাণ। ডাব্লিউ এর পরিচয় কি? প্রযুক্ত তড়িৎ শক্তি। ঠিক আছে, ক্লিয়ার? এই ধাপে কি ঘটে? তড়িৎ শক্তি ব্যবহার করে স্বাভাবিক চাপের রেফ্রিজারেন্ট, স্বাভাবিক চাপের যে ফ্রেয়ন, রেফ্রিজারেন্ট মানেই ফ্রেয়ন, হ্যাঁ, স্বাভাবিক চাপের রেফ্রিজারেন্টকে চাপ প্রয়োগ করে উচ্চ চাপের উচ্চ তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়। উচ্চ চাপের উচ্চ তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়েছে। আগেও বাষ্প ছিল, পরেও বাষ্প, খালি এখন উচ্চ চাপ উচ্চ তাপমাত্রার বাষ্প। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন বলতে পারো এইটা করে কি লাভ হইলো? এটা করে কি লাভ হইলো? এই যে কম্প্রেসর তাকে চাপ দিল, টেম্পারেচার বাড়াই দিল, আগে ফ্রেয়নটা কি পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতেছিল? পরিবেশের সাথে সে কি তাপ দিচ্ছিল? দিচ্ছিল না। এখন সে দিবে, এখন সে দিবে। দেখো এই যে এটার মধ্যে কিন্তু প্রবেশ করছিল, তাই না? এটার মধ্যে দেখো
কম্প্রেসরের মধ্যে প্রবেশ করছিল, তাই না? বের হয়েছে কিভাবে? 90°C ফ্রেয়ন হিসেবে, তাই না? খুবই গরম, টকবগে গরম, এটা বোঝানোর জন্য লাল কালার দেখানো হয়েছে। টকবগে গরম ফ্রেয়ন বেরিয়েছে। টকবগে গরম ফ্রেয়নটা যখন এটার পেছন দিয়ে বের হয়, স্বাভাবিক, এখন ওর তাপমাত্রা কত ভাইয়া? এখন ওর তাপমাত্রা হচ্ছে 90°C। এখন পরিবেশের তাপমাত্রা কত? এখন পরিবেশের তাপমাত্রা কত? পরিবেশের তাপমাত্রা হলো 25° হইতে পারে কক্ষ তাপমাত্রা। এখন 90° ওর তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা 25°, তাপমাত্রার ব্যাপক পার্থক্য আছে। তাই এখন সে তাকে বাধ্য করা হয়েছে পরিবেশের তাপ ছাড়ার জন্য। পরিবেশের তাপ ছাড়ার জন্য। তোমরা কি ফ্রিজের পেছনের পার্টটা দেখছো? তোমরা কি ফ্রিজের পেছনের পার্টটা দেখছো? পেছনের পার্টে দেখবা কালো কালারের তার জালি থাকে, অনেক পেঁচানো। কেন এত বেশি পেঁচানো জানো? কারণ আমরা চাই যে এই গরম ফ্রেয়নটা যেন পরিবেশের সাথে যত বেশিক্ষণ সম্ভব থাকুক। যত বেশি পেঁচানো রাখবো তত বেশিক্ষণ কি সে পরিবেশে থাকবে। যদি একটা সোজা তার দিয়ে কানেক্ট করে দিতাম তাহলে তো ডিরেক্ট চলে যেত, বেশি তাপের আদান প্রদানের সুযোগ পেত না। কিন্তু এখন অনেকক্ষণ রাখার কারণে সে অনেক বেশি তাপের আদান প্রদান করতে পারতেছে। তাহলে এই ধাপে এই যে রেফ্রিজারেটরের ফ্রেয়নটা আছে, এই ফ্রেয়নটা কোনো শক্তি দেওয়া নেওয়া করছে কিনা? ইয়েস, এই ধাপেও শক্তি দেওয়া নেওয়া করছে। কোন জায়গায় দেওয়া নেওয়া করছে? এই তার জালির মধ্যে। এই তার জালির মধ্যে সে শক্তি দেওয়া নেওয়া। এই তার জালির নাম কি? কন্ডেন্সার কয়েল। এই তার জালি, বাইরের তার জালির নাম কি? কন্ডেন্সার কয়েল। এটার নাম কি? ইভাপোরেটর কয়েল। এটার নাম কি? কন্ডেন্সার কয়েল। ঠিক আছে, কন্ডেন্সার কয়েল নিয়ে একটু কথা বলতেছি, আগে শক্তিটা নিয়ে কথা বলি। তাহলে এই ধাপ, পরের যে ধাপটা আছে, কম্প্রেসরের পরের যে ধাপটা আছে, কম্প্রেসর থেকে যে গ্যাসটা বের হইলো 90°C অ্যারাউন্ড কত? 90°C বের হয়েছে। পরিবেশের তাপমাত্রা অ্যারাউন্ড কত? পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25°C। ধরো সে পরিবেশে কি করে? তাপ ছেড়ে দেয়। কি পরিমাণের তাপ ছেড়ে দেয় সেটাকে একটা চলক দিয়ে লেখো, পরিচয় লেখো, Q1। Q1 এর পরিচয় কি? Q1 এর পরিচয় কি? পরিবেশে বর্জিত তাপ। কোথায় তাপটা বর্জন করছে? পরিবেশে। পরিবেশে বর্জিত তাপ। কোথায় তাপটা সে বর্জন করছে? পরিবেশে। তাহলে কি কি চলক শিখলাম এখন পর্যন্ত? তিনটা। Q2 শিখছি, ফ্রিজার হতে গৃহীত তাপ। W শিখছি, প্রযুক্ত তড়িৎ শক্তি। Q1 শিখছি, পরিবেশে বর্জিত তাপ। ক্লিয়ার? Q2 হচ্ছে ফ্রিজার হতে গৃহীত তাপ, W হচ্ছে প্রযুক্ত তড়িৎ শক্তি, আর Q1 হচ্ছে কি? পরিবেশে বর্জিত তাপ। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে সিনারিও, ফ্রেয়নটা এখানে তাপ ছেড়ে দিল। আচ্ছা দেখো, তোমরাই আমাকে বলো, সে যখন তাপ ছেড়ে দিবে, কন্ডেন্সার কয়েলে এই জিনিসটা হচ্ছে, সে যখন বের হয়েছিল তখন সে 90°C, সে যখন তাপ ছেড়ে দিবে তখন এই দিকে যখন আসবে তখন কি সে আর 90°C থাকবে? থাকবে না। কিছু হইলেও তাপ সে ছেড়ে দিছে। তাপ ছেড়ে দিলে তার কিছু হইলো টেম্পারেচার কমে যাবে। টেম্পারেচার কমে গেল কিনা? ইয়াস, টেম্পারেচার কমে অ্যারাউন্ড কত ডিগ্রি হয়? অ্যারাউন্ড, এখানে সে যখন আসে, ফেরত যখন সে আসে তখন সে অ্যারাউন্ড 45°C হয়। এখানে টেম্পারেচারটা অ্যারাউন্ড কত? 45°C হয়। এবং সে আগে ছিল বাষ্প, 90°C আগে ছিল বাষ্প। এখন এই যে তাপ ছেড়ে দেওয়ার মাধ্যমে সে তাপ বর্জন করছে, তাপ বর্জন করার মাধ্যমে সে তরলে কনভার্ট হয়ে যায়, 45°C তরলে কনভার্ট হয়ে যায়। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া একটু আগেই সে 20°C বাষ্প ছিল, এখন 45°C, 20°C বাষ্প, 45°C তো তার বাষ্প থাকা উচিত। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন তোমাদের মনে আসার কথা, কিন্তু তোমরা নিজেরাই দেখো, শুধু পদার্থের অবস্থা কি শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, নাকি আরেকটা জিনিস আছে যার উপর ডিপেন্ড করে? পদার্থের অবস্থা কঠিন থাকবে, তরল থাকবে, বায়বীয় থাকবে, এটা শুধু কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? না, চাপেরও একটা ভূমিকা আছে। এটা হাই প্রেসারের 45°C, হাই প্রেসারের 45°C সে তরল ফরম্যাটে থাকতে পারে, আর নর্মাল প্রেসারে 20°C সে বাষ্প ফরম্যাটে থাকতে পারে। ঠিক আছে, সো অবস্থা শুধু টেম্পারেচার দিয়ে জাজ করিও না। অবস্থা জাজ করবা দুইটা জিনিস নিয়ে, টেম্পারেচার কত, প্রেসার কত। কারণ অবস্থা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, টেম্পারেচার আর প্রেসার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ধাপটা সামারিটা নি। এই ধাপটা কই ঘটে? কন্ডেন্সার কয়েলে। এই ধাপে কোনো তাপ দেওয়া নেওয়া হয় কিনা? ইয়েস, তাপ দেওয়া নেওয়া হয়। কি পরিমাণের তাপ সে পরিবেশে দিয়ে দেয়? Q1। Q1 এর পরিচয় পরিবেশে বর্জিত তাপ। সিস্টেম পরিবেশে তাপ বর্জন করে। এই ধাপ শুরু হওয়ার সময় ফ্রেয়নের তাপমাত্রা ছিল 90°C, হাই প্রেসারের বাষ্প ছিল। এই ধাপটা যখন শেষ হয়, অর্থাৎ পরিবেশে তাপ দেওয়ার প্রসেসটা যখন শেষ হয়, সে যখন আবার কই ঢুকতেছে?
এক্সপানশন ডিভাইসে, কন্ডেন্সার কয়েল হয়ে সে যখন আবার এক্সপানশন ডিভাইসে ঢুকতেছে তখন সে কত টেম্পারেচারে ফেরত আসে, 45 ডিগ্রি সেলসিয়াসে ফেরত আসে। তার স্টেট অবস্থা কি থাকে, তরল থাকে, হ্যাঁ, কারণ সে কন্ডেন্সর। কন্ডেন্সরের বাংলা কি, কন্ডেন্সরের বাংলা কি, কন্ডেন্সরের বাংলা হচ্ছে ঘনীভবন। ইভাপোরেটর আর কন্ডেন্সর কিন্তু বিপরীত শব্দ, হ্যাঁ, এটাতে হয়েছিল ইভাপোরেশন, তরল হয়ে গেছে বাষ্প, আর এটাতে হয়ে গেছে বাষ্প হয়ে গেছে তরল, হ্যাঁ, মানে বাষ্প থেকে তরল হওয়া, এটা হচ্ছে ঘনীভবন, ঠিক আছে, ঘনীভবন, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই লেখাটা কি লিখছি ভাইয়া, এই লেখাটা লিখছি, এই লেখাটা লিখলে বলিও, কন্ডেন্সর কয়েলের কাজ উচ্চ তাপমাত্রার উচ্চ চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্টের মধ্যে তাপ ছেড়ে দিয়ে, মানে সে কই চাপ ছেড়ে দিছে, পরিবেশে, রেফ্রিজারেন্টের মধ্যে তাপ ছেড়ে দিয়ে উচ্চ চাপের কিন্তু কক্ষ তাপমাত্রার কাছাকাছি তরল রেফ্রিজারেন্টে পরিণত হয়। মানে এই জিনিসটা তাকাইলেই বুঝতে পারবা, হাই প্রেসারে 90 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প নিয়ার অ্যারাউন্ড রুম টেম্পারেচার, যদিও 45 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার স্টিল হাই, বাট প্রায় কাছাকাছি রুম টেম্পারেচারের হাই প্রেসারের তরলে কনভার্ট হয়েছে। এরপরের ধাপ আবার কই ঢুকবে, আবার সে এক্সপানশন ডিভাইসে ঢুকবে। এক্সপানশন ডিভাইসে যে আবার সে ঢুকবে, এই ধাপটা দেখো সেই প্রথম ধাপটা কিনা, সেই প্রথম ধাপটা কিনা, সেই প্রথম ধাপটা আবার ঘটতেছে, অর্থাৎ আবার সে এক্সপানশন ডিভাইসে ঢুকলো, হাই প্রেসারের 45 ডিগ্রি সেলসিয়াসের তরল ফ্রেয়ন, যেটা এক্সপানশন ডিভাইসে যখন বের হবে তখন সে কি লো প্রেসারের 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরল বেরোবে। এটা আবার কই যাবে, এটা আবার কই যাবে, এটা আবার ফ্রিজের মধ্যে যাবে, ফ্রিজের মধ্যে যে সে তাপ গ্রহণ করবে, ঠিক আছে, ক্লিয়ার। তোমাদের ছোট্ট করে একটা রিক্যাপ দিয়ে দিই পুরো স্টেপগুলো, হ্যাঁ, শুরু করি আমরা ফুল স্টেপগুলো একদম শুরু থেকে, জাস্ট দেখে যাবা, লিখার কাজটা তো শেষ, হ্যাঁ, লিখার কাজটা কিন্তু শেষ, জাস্ট তোমরা এখন দেখে যাবা। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ, একদম ফার্স্টে কয়টা কম্পোনেন্ট ছিল, 5টা, কয়টা কম্পোনেন্ট, 5টা, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর এন্ড কন্ডেন্সার কয়েল, এটা 2টা কম্পোনেন্ট একসাথে, রেফ্রিজারেন্ট ওইটাকে সিলিন্ডারে দেখানো হয়েছে, আর কম্প্রেসর। এর মধ্যে সিস্টেমকে, সিস্টেম হচ্ছে রেফ্রিজারেন্ট বা সিএফসি গ্যাসটা, শুধু এইটাই রেফ্রিজারেন্টটাই সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হলো এক্সপানশন ডিভাইস। এক্সপানশন ডিভাইসে প্রায় কক্ষ তাপমাত্রার ফ্রেয়ন তরল ফরম্যাটে যখন ঢোকে, সেই এক্সপানশন ডিভাইস এক্সপান্ড করে, আয়তনগতভাবে প্রসারণ করে, প্রসারণ করলে চাপ কমে যায়, চাপ কমে গেল, চাপ কমলে তাপমাত্রাও কমে, কারণ চাপের সাথে তাপমাত্রা সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, চাপ কমলে তাপমাত্রা কমে গেল, তাপমাত্রা কমে 2 ডিগ্রি সেলসিয়াসের হয়ে গেল। তো 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরল ফরম্যাটে নিয়ে আসতে কে, এক্সপানশন ডিভাইস, ওকে। এরপরে এটা কোথায় যায়, এরপরে এই লো প্রেসারের 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরলটা ফ্রিজের মধ্যে প্রবেশ করে, ফ্রিজের মধ্যে ইভাপোরেটর কয়েলে যায়। কোন কয়েল, ফ্রিজের মধ্যে থাকে ইভাপোরেটর কয়েল। এই ইভাপোরেটর কয়েলে সে যখন চলাচল করে, ফ্রিজের মধ্যে থেকে যে বস্তুগুলো রাখা আছে সেইগুলোর সাথে আবার কে ঘুরে, সেগুলোর চারপাশে কে ঘুরে, ফ্রিজার বা হিমায়ক। ওই হিমায়ক ওদের মধ্য থেকে তাপ গ্রহণ করে এই তারজাদির পাশে এসে তাপ বর্জন করে দেয়। অর্থাৎ এই ধাপে, ইভাপোরেটর কয়েলের ধাপে ফ্রেয়ন তাপ গ্রহণ করলো, সরাসরি ফুড থেকে গ্রহণ করে না, গ্রহণ করে কার মাধ্যমে, ফ্রিজারের মাধ্যমে। এই কথাটা জরুরি মনে রাখিও, নাহলে ম্যাথগুলো প্যাস লেগে যাবে, ঠিক আছে। তুমি যদি এভাবে মনে রাখো ফ্রিজে রাখা বস্তু হতে গৃহীত তাপ, তাহলে প্যাস লেগে যাবে। এই মনে রাখবা এভাবে, ফ্রিজে রাখা যে বস্তুগুলা সেগুলা প্রথমে হিমায়ককে তাপ দেয় বা ফ্রিজারকে তাপ দেয়, ওই ফ্রিজার তারপরে কি এই কয়েলকে যে তাপটা ছেড়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধাপে কি হলো, এই ধাপে 2 ডিগ্রি সেলসিয়াসের আংশিক তরল ফ্রেয়ন ঢুকেছিল, তাপ গ্রহণ করলো, তাপ গ্রহণ করলে নর্মাল প্রেসারে 20 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হইল। এই যে এটা যখন এই নর্মাল প্রেসারে 20 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প যখন এই দিক দিয়ে আসছে, বাইরে বেরোচ্ছিল, তখন সে কিন্তু পরিবেশে কোনো তাপ দেওয়া নেওয়া করে নাই, করছে না, কারণ তখন সেও কক্ষ তাপমাত্রার, পরিবেশটাও কক্ষ তাপমাত্রার প্রায় কাছাকাছি, তাপের পার্থক্য সেরকম নাই, কোনো তাপের আদান প্রদান সে তাকে কিন্তু করাইতে পারো নাই। তাকে তুমি পরিবেশে তাপ দেওয়াইতে চাও, বাধ্য করতে চাও। কেন বাধ্য করতে হবে, কারণ জিনিসটা তো অনেকটা এরকম, তুমি কি সারা জীবন খাইতে পারবা কখনো মলমূত্র ত্যাগ না করে, পারবা না। তেমনি ফ্রেয়নটা কি সারা জীবন তাপ নিতে থাকবে কখনো তাপ না ছেড়ে, এটা কি পসিবল? একটা সিস্টেমে তো অবশ্যই ইনপুট থাকতে হবে, ছাড়তেও তো হবে, রাইট। সো এই ক্ষেত্রে যদি এই ফ্রেয়নটা এই দিক দিয়ে তাপ না ছাড়তো, পরের বার যদি আবার এক্সপানশন ডিভাইসে পাঠিয়ে দিতে কম্প্রেশন না হয়ে, তাহলে দেখতা যে পরের বার এই ফ্রেয়নটা আর কি এইরকম এক্সপানশন ডিভাইস যে তাকে 2 ডিগ্রি সেলসিয়াস করে ফেলে না, ওইটা আর করতে পারতেছে না, কারণ তার মধ্যে তাপ এত পরিমাণে ঢুকে গেছে, তাপ ছাড়ে নাই সে, সেটার কারণে সে আর যে লো টেম্পারেচারে আসবে সেটা সে পারতেছে না। তো আমরা পরিবেশে তাকে তাপ ছাড়াইতে চাই, বাধ্য করতে চাই, সেই কারণে কাকে ব্যবহার করলাম, কম্প্রেশন নামে এই কম্পোনেন্টটাকে ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে এই
নর্মাল প্রেসারে 20 ডিগ্রি সেলসিয়াস বাষ্প যেটা পরিবেশে তাপ ছাড়তে পারে না সেটা কম্প্রেসরে যখন গেল, কম্প্রেসর তাকে কি করবে, কম্প্রেসর তাকে প্রেসারাইজ করে টেম্পারেচার বাড়ায় ফেলবে। প্রেসারাইজ করে টেম্পারেচার যখন বাড়ায় ফেলবে তখন এই যে কম্প্রেসর তাকে চাপ দিল, চাপ দিয়ে প্রেসার বাড়াইলো, প্রেসার বাড়ালে টেম্পারেচারও বাড়ে, টেম্পারেচারও বাড়লো, 90 ডিগ্রি সেলসিয়াসের ফ্রেয়ন হয়ে গেছে। এই 90 ডিগ্রি সেলসিয়াসের ফ্রেয়নটা কম্প্রেসর হয়ে যখন বেরোইলো তখন সে অনেক গরম, তখন তার আর পরিবেশের তাপমাত্রার পার্থক্য বেশ অনেক, তখন সেই গ্যাসটা পরিবেশে তাপ ছেড়ে দিবে, পরিবেশে তাপ ছেড়ে দিবে। তাহলে ফ্রেয়ন পরিবেশে তাপ ছাড়লো, কম্প্রেসর তাকে বাধ্য করলো পরিবেশে তাপ ছাড়ার জন্য। তাহলে পরিবেশে সে তাপ যখন ছাড়লো তখন তার টেম্পারেচার কত হলো, 45 ডিগ্রি সেলসিয়াসের হাই প্রেসারের, 45 ডিগ্রি সেলসিয়াসের হাই প্রেসারের তরল ফ্রেয়ন। ঠিক আছে, তো এখানে আসছিল 90 ডিগ্রি সেলসিয়াসের হয়ে, এখানে যখন তাপ ছাড়লো, তাপ ছাড়ার পরে সে 45 ডিগ্রি সেলসিয়াসের হয়ে গেছে, নিয়ার অ্যারাউন্ড হাই প্রেসারই আছে, এখনো তরল ফরম্যাটে আছে। এইটা যখন আবার এক্সপানশন ডিভাইসে ঢুকবে, এক্সপানশন ডিভাইস আবার তাকে কি করবে, এক্সপান্ড করবে, প্রেসারটা কমায় ফেলবে, প্রেসারটা কমায় ফেলবে, এক্সপান্ড করবে, এক্সপান্ড করার পর, এক্সপান্ড করার পর তাকে আবার ফ্রিজের মধ্যে পাঠাবে। তো এই ধাপটা চলতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা কি কন্টিনিউয়াসলি একটা লুপ ঘুরতেছে, এইভাবে ফ্রিজ কাজ করে। এখন তোমাদের আসলে কি পড়তে হবে এই জায়গায়, আমার সাথে সাথে আসো, তোমাদের আসলে কি পড়তে হবে, সবাই আমার সাথে সাথে লিখো, খুবই সহজ জিনিস, হ্যাঁ, কঠিন কিছু না। এই যে ফ্রিজ, তোমাদের পুরাটা আঁকা লাগবে না, তোমরা জাস্ট একটা বক্স আঁকো তাইলেই হবে, একটা বক্স আঁকো তাইলেই হবে, হ্যাঁ, একটা বক্স। ঠিক আছে, একটু তার জালি দাও, একটা বক্স আঁকো তাইলেই হবে, মানে আমি তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি, এরকম তোমরা এঁকে ফেললেই হবে। এরকম একটা বক্স আঁকবা, এখানে কিছু তার জালি দিবা, তার জালি দিয়ে এইখানে একটা এক্সপানশন ডিভাইসের মতন দিবা, এরকম একটা দাগ দিয়ে দিলেই হবে, হ্যাঁ। আর এইটা যেটা আছে এটাকে এদিক দিয়ে নামাই ফেলো, এটাকে একটা অন্য কালার দিয়ে নামাই ফেলি, নামাই ফেললাম, হ্যাঁ। এখানে কম্প্রেসর, কম্প্রেসরটাকেও একটা, কম্প্রেসরটা একটা দাগ দিলা, এন্ড কম্প্রেসর থেকে যে গ্যাসটা বের হবে এটা, এটা হচ্ছে বাইরের তার জালি, বাইরের তার জালি হয়ে দিচ্ছে, বাস এইরকম একটা জিনিস আঁকো আমার সাথে সাথে, এই জিনিসটা জাস্ট আঁকো, এই জিনিসটা জাস্ট আঁকো, আঁকা হলে বলিও, এই জিনিসটা জাস্ট আঁকো, আঁকা হলে বলবা, আঁকা হলে বলবা। ঠিক আছে, আঁকছো, আঁকা হয়েছে, ফাইন। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে কোন ধাপে কি ঘটে এটাই আমাদের বিবেচ্য বিষয়। হ্যাঁ, শুরু করি আমরা, হ্যাঁ। আচ্ছা, তো একদম মানে কোন ধাপে কত তাপ নিষেধ বা দিয়েছে সেটা আমরা জাস্ট সেতটুকু ততটুকু লিখলেই হবে। ঠিক আছে, কতটুকু তাপ দিয়েছে বা নিয়েছে সেটাই লিখবো কেবল। ঠিক আছে, আচ্ছা, ফ্রিজে রাখা হিমায়ক বা বস্তু থেকে সে কি Q2 পরিমাণের তাপ গ্রহণ করে, লিখে ফেলো এখানে Q2, এখানে লিখে ফেলো Q2, হ্যাঁ। বাইরে থেকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার তাকে সাপ্লাই দেই, ইলেকট্রিক্যাল পাওয়ার তাকে সাপ্লাই দেই, এটাও অ্যারোটা ঠিক আমি যেমনি দিছি তেমনি দিবা, W। কতটুকু ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিলাম ভাইয়া আমরা, W পরিমাণ। ঠিক আছে, লিখো W। ঠিক আছে, W পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার তাকে সাপ্লাই দিচ্ছে। বাইরের পরিবেশে সে তাপ ছেড়ে দেয়, কতটুকু তাপ সে ছেড়ে দিচ্ছে, Q1। তাহলে দেখো এই তিনটা জিনিস জাস্ট লিখতে পারবা না, Q1 Q2 W, পরিচয় কিন্তু লেখা আছে প্রত্যেকটার। Q2 কি ফ্রিজার থেকে, ফ্রিজার হতে ফ্রেয়নের বা ফ্রিজার হতে সিস্টেমের গৃহীত তাপ, Q1 কি পরিবেশে বর্জিত তাপ, W কি প্রযুক্ত তড়িৎ শক্তি, যে পরিমাণ তড়িৎ শক্তি আমরা প্রয়োগ করি বাইরে থেকে। ঠিক আছে, তোমরা বলো সূত্র অনুসারে শক্তির নিত্যতা যদি অ্যাপ্লাই করো, শক্তির নিত্যতা যদি অ্যাপ্লাই করো, দেখো এই ধাপটা অনেকটাই এরকম না, একটু তোমরা তাকাও আমার দিকে, এই ধাপটা অনেকটাই এরকম না, এই জায়গাটা আমি একটু সাদা করলাম, ওয়েট একটু মুছলাম, এটা একটু সরাই দিই, হ্যাঁ। দেখো এই ধাপটা অনেকটাই আমরা তাপ ইঞ্জিন পড়ছিলাম, তাপ ইঞ্জিন পড়ছিলাম মনে করে দেখো, তাপ ইঞ্জিনে এখানে একটা তাপ উৎস থাকতো, হ্যাঁ, তারপরে এখানে একটা কি থাকতো, তাপ গ্রাহক থাকতো, এখানে একটা তাপ গ্রাহক থাকতো, এটাকে ব্লু কালার দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে, আর মাঝখানে কে থাকতো, মাঝখানে থাকতো হচ্ছে সিস্টেম, মাঝখানে থাকতো কে, মাঝখানে থাকতো হচ্ছে সিস্টেম।
তাহলে আমরা এই রকম একটা ডায়াগ্রাম যদি আঁকতে চাই, ঠিক তাপ ইঞ্জিনে যেরকম ডায়াগ্রাম আঁকছিলাম না ভাইয়া, সেরকম একটা তাপ ডায়াগ্রাম যদি আঁকতে চাই, এখানে আমরা লিখি পরিবেশ, পরিবেশ, হ্যাঁ, এখানে আমরা লিখি ফ্রিজার, আর এইটা লিখি রেফ্রিজারেটর, মানে সিস্টেমটা বা রেফ্রিজারেন্ট, ঠিক আছে, রেফ্রিজারেটর বা রেফ্রিজারেন্ট যেটাই হোক। হ্যাঁ, দেখো তো ফ্রিজার থেকে সে তাপ কি গ্রহণ করছে, এই যে এটাই ডায়াগ্রামে তুলতেছি, এখন একটু আগে ফ্রিজে তুলছি, এখন ডায়াগ্রামে তুলতেছি। সে বাইরে থেকে একটা শক্তি গ্রহণ করছে না, বাইরে থেকে একটা শক্তি গ্রহণ করছে, কি পরিমাণের শক্তি গ্রহণ করছে, ডাব্লিউ পরিমাণ। সে পরিবেশে আবার তাপ ছেড়ে দিছে না, পরিবেশে আবার তাপ সে ছেড়ে দিছে, কি পরিমাণের তাপ সে ছেড়ে দিছে, Q1 পরিমাণের তাপ সে ছেড়ে দিছে। দেখো তো এই ডায়াগ্রামটা চেনা চেনা লাগে কিনা তোমাদের, এই ডায়াগ্রামটা চেনা চেনা লাগে? এটা কোথায় পড়াইছিলাম, এই জিনিসটা কোথায় পড়াইছিলাম? তাপ ইঞ্জিনে। খেয়াল করে দেখো ভাইয়া, তাপ ইঞ্জিনে যে ডায়াগ্রামটা পড়াইছিলাম এটা কিন্তু হুবহু দেখতে একই রকম। তাপ ইঞ্জিনে তাপ উৎসের ছিল এই জায়গায়, তাপ গ্রাহক ছিল এই জায়গায়, সিস্টেম ছিল এই জায়গায়। এখানে সেম টু সেম তাপ উৎসের জায়গাটা কে নিছে, পরিবেশ। ধরে নাও পরিবেশের তাপমাত্রা T1, T1 কি পরিবেশের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রাটা জায়গাটা কে নিছে, ফ্রিজার। ধরে নাও এটা T2, ঠিক আছে। তাহলে দেখো তোমরাই আমাকে বলো, তাপ ইঞ্জিন আর রেফ্রিজারেশন সিস্টেম এই দুইটা উল্টা না? একটু ওইটার সাথে মিলাই দেখো তো চিত্রটা। ওখানে অ্যারোগুলো ছিল কি, এটা নিচে নামছিল, এটা নিচে নামছিল, ডান দিকে গেছে। আর এখন কি এটা অপোজিট না? অপোজিট। তাহলে একটা কনক্লুশন কি টানা যায়, একটা কনক্লুশন কি টানা যায়? তাপ ইঞ্জিনের উল্টাকে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কি তাপ ইঞ্জিনের উল্টো প্রক্রিয়া, উল্টো প্রসেস, কমপ্লিটলি অপোজিট প্রসেস, ঠিক আছে। ওখানে গরম বস্তু থেকে তাপ নিয়ে কাজ করে ঠান্ডা বস্তুতে তাপ দেওয়া হতো, এখন উল্টা হচ্ছে কিনা তাকাও। T2 ফ্রিজার, তোমরা ফ্রিজ খুললে যেই গ্যাসটা দেখতে পাও সেই গ্যাসটা কি ঠান্ডা না গরম? পরিবেশের সাপেক্ষে চিন্তা করো, পরিবেশের সাপেক্ষে সেটা ঠান্ডা না গরম? T2 যেটা, T2 যদি বলি ফ্রিজারের তাপমাত্রা, এই ফ্রিজারের তাপমাত্রা কি ঠান্ডা না গরম বলো? পরিবেশের তুলনায় এটা ঠান্ডা। ফ্রিজ খুললে যে গ্যাসটা, মাঝে মাঝে আমরা ছোটবেলায় এরকম দাঁড়ায় থাকতাম, তো গরম লাগলে দাঁড়ায় থাকতাম ফ্রিজ খুলে, যে ঠান্ডা লাগার জন্য, তাই না, ঠান্ডা। আর পরিবেশ কি, T1 কি পরিবেশের তাপমাত্রা, এটা কি ফ্রিজারের তুলনায় গরম। তাহলে দেখো তো এখানে ও ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে গরম বস্তুতে তাপ ছাড়তেছে না, ঠান্ডা বস্তু থেকে তাপ নিচ্ছে, গরম বস্তুতে তাপ ছাড়তেছে। আর তাপ ইঞ্জিন হয়তো উল্টা, গরম বস্তু থেকে তাপ নিয়ে ঠান্ডা বস্তুতে তাপ ছাড়ে, আর এখানে ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে গরম বস্তুতে তাপ ছাড়া, ঠিক আছে। আগে কাজ সে বাইরে পরিবেশের উপরে করতো, এখন পরিবেশ তার উপরে কাজ করে, পরিবেশ তার উপরে কাজ করতে হয়, তাই না। পরিবেশ থেকে আমরা ইলেকট্রিক এনার্জি সাপ্লাই দিই না, ইলেকট্রিক এনার্জি ছাড়া ফ্রিজ চলবে? চলবে না। তাহলে আমরা পরিবেশ থেকে শক্তি সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। তাই ডাব্লিউটা অ্যারোটা ভেতরের দিকে, আগে ডাব্লিউটা অ্যারোটা বাইরে ছিল, কারণ সেই পরিবেশের উপরে কাজ করতো, কারণ বাইরে থেকে আমরা তাকে চাপ দিয়ে তার উপরে কাজ করি। আগে সে আমাদের চাপ দিত, তাপ ইঞ্জিন ধাক্কা দিয়ে সে চাপ দিয়ে কাজ করতো, এখন আমরা তার উপরে চাপ দিই। ওকে, বলো তো শক্তির নিত্যতা অনুসারে তার সূত্রটা কেমন হওয়া উচিত? যেই পরিমাণের শক্তি আসবে সেই পরিমাণের শক্তি বের হবে। তাহলে আসছে শক্তি কি, Q2 যোগ W। বের হয়েছে শক্তি কি, বের হয়েছে শক্তি কি, বের হয়েছে শক্তি হচ্ছে Q1। তাহলে এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে কি, রেফ্রিজারেটরের সূত্র, রেফ্রিজারেটরের সূত্র। এটাকে বইগুলোতে যখন দেখবা, অনেক ক্ষেত্রেই দেখবা এইভাবে লেখা, W ইজ ইকুয়াল টু কি লেখা, Q1 মাইনাস Q2। কি লেখা, W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 লেখা। দেখো সূত্রটা দেখে তাপ ইঞ্জিনের মতন মনে হচ্ছে, হ্যাঁ দেখতে অবিকলে কি যমজ ভাই, কিন্তু যমজ ভাই হইলেও এটা শয়তান, শয়তান মানে এটার পরিচয় উল্টা। এখানে Q1 কি গৃহীত তাপ, এখানে Q1 এর পরিচয় কি গৃহীত তাপ না, এখানে Q1 এর পরিচয় হচ্ছে বর্জিত তাপ। এখানে Q2 কি বর্জিত তাপ না, এখানে Q2 এর পরিচয় হচ্ছে গৃহীত তাপ। মানে সূত্র একই, পরিচয় উল্টা, সূত্র একই, পরিচয় উল্টা। বুঝতে পারছো, বোঝা গেছে? ওকে। কোন কোন বইতে আবার Q1 আমি যেটা ধরছি ওইটাতে Q2 ধরা,
আমি যেটা কিউ2 ধরছি এটা কিউ1 ধরা, বাট বেশিরভাগ বই এই নিয়মটা ফলো করে। আমি যেটা লিখছি বেশিরভাগ বই আমি যেভাবে লিখছি সেটা ফলো করে, অ্যান্ড এটাই আইডিয়াল প্রসেস, এইভাবেই লেখা উচিত। তো তোমরা এটাই ফলো করবা, তোমাদের একাডেমিক লাইফ শুরু হচ্ছে, তোমরা এটাই শিখবা, এই চলক এই পরিচয়টাই ফলো করবা, জীবনের সামনে ভুল করবা না তাহলে, ঠিক আছে? নাহলে দেখবা ভুল করে ফেলছো। ওকে, গেল। এবার আসো, একটা বাজার থেকে ফ্রিজ কিনতে যাও তুমি, বাজার থেকে একটা ফ্রিজ কিনতে যাও, এখন তুমি কোন ফ্রিজটা কিনতে চাইবা? যেই ফ্রিজ বিদ্যুৎ বেশি খরচ করে নাকি বিদ্যুৎ কম খরচ করে? কোন ফ্রিজ চাও তুমি? যেটা বিদ্যুৎ কম খরচ করে। তুমি যদি বাজার থেকে একটা ফ্রিজ কিনতে চাও, তাহলে তুমি চাও এমন একটা ফ্রিজ যেই ফ্রিজে ডাব্লিউ কম হোক, ডাব্লিউ কম হোক, তাই না? আচ্ছা, আবার আসো, তুমি বাজার থেকে কি এমন ফ্রিজ কিনতে চাও যেই ফ্রিজ বরফ বানাইতে পারে না? হ্যাঁ, ঠান্ডা পানি বানাইতে পারে, বাট বরফ বানানোর মতন শক্তি ক্যাপাসিটি তার মধ্যে নাই। চাই নিশ্চয়ই চাও না, তুমি চাও যে সে অনেক বেশি ঠান্ডা করতে পারে যেন। তার মানে তুমি এমন একটা ফ্রিজ চাও বাজার থেকে যেই ফ্রিজের কিউ2 অনেক বেশি হোক। তার মানে তুমি বাজার থেকে এমন ফ্রিজ চাও যেই ফ্রিজের ডাব্লিউ কম হোক আর কিউ2 বেশি হোক। মানে তোমার চাওয়া হচ্ছে এটা, কিউ2 বেশি হওয়া আর ডাব্লিউ কম হওয়া। তো বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান এই তোমার চাহিদাটা বুঝছে, চাহিদাটা বুঝে তারা একটা রাশি সাজিয়েছে, সেই রাশিটার পরিচয় হলো, সেই রাশিটার চলক হলো ফাই, সেই রাশিটার পরিচয় হলো ফাই। ফাইকে আমরা কি বলি? কৃতি গুণাঙ্ক। ফাই এর পরিচয় কি? কৃতি গুণাঙ্ক। কৃতি গুণাঙ্ক বা ফাই ইজ ইকুয়াল টু কত? ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ2 বাই ডাব্লিউ। এই রাশিটা একাধারে দুইটা জিনিস মিলায়ে ইফেক্টটা কত সেটা তোমাকে প্রকাশ করে। দেখো তো, ডাব্লিউ কম হইলে ফাই বেশি হয় না? তোমার তো এটাই দরকার ছিল যে এমন একটা রাশি হোক যে রাশিতে, বা এমন একটা ফ্রিজ হোক যে ফ্রিজে ডাব্লিউ কম, আবার এমন একটা ফ্রিজ হোক যে ফ্রিজে কিউ2 বেশি। তো দেখো, ফাই এর সাথে ডাব্লিউ কি সম্পর্কে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক। ফাই এর সাথে ডাব্লিউ কি সম্পর্কে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক। ফাই এর সাথে কিউ2 কি সম্পর্কে সম্পর্কিত? সমানুপাতিক। তার মানে সহজ কথায় দুইটা চলক নিয়ে আর ভাবতে হবে না, একটা চলক নিয়ে তুমি ভাববা। তুমি বাজার থেকে কোন ফ্রিজ কিনবা? যেই ফ্রিজের ফাই বেশি ওইটা কিনবো, যেই ফ্রিজের ফাই বেশি ওইটা কিনবো। কারণ ফাই বেশি হইলে এটা বোঝাচ্ছে ডাব্লিউ কম হওয়া এবং কিউ2 বেশি হওয়া। ডাব্লিউ কম হওয়া এবং কিউ2 বেশি, মানে এটা তোমার বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, দুইটা পার্টি দেখে, খরচের পার্টটাও দেখে, ঠান্ডা করার পার্টটাও দেখে, ঠিক আছে? এর জন্য এটার নাম কৃতি গুণাঙ্ক। ইংলিশে যদি বলি এটাকে, আমরা ইংরেজিতে যখন বলি, ইংরেজিতে এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। মানে একটা ফ্রিজ কেমন পারফরম্যান্স দিবে সেটার কোএফিসিয়েন্ট, সেটার গুণাঙ্ক। যেই ফ্রিজের ফাই বেশি সেই ফ্রিজ ভালো বেশি। তোমাকে ঘ নাম্বার প্রশ্ন এরকম দিতে পারে দুইটা ফ্রিজ দিয়ে, কোন ফ্রিজটি ভালো হবে, রহিমের ফ্রিজ ভালো না করিমের ফ্রিজ ভালো? তুমি দুই ফ্রিজের ফাই বের করবা, ফাই বের করে দেখবা কার ফাই বেশি, যার ফাই বেশি সে ভালো ফ্রিজ, ঠিক আছে? এটার আরো অনেকগুলা নাম বলে, এটার আরো অনেকগুলো, মানে নামগুলো মনে রাখিও। কৃতি গুণাঙ্ক বললাম, আরো নাম আছে কার্যকৃত সহগ, কার্যকৃত সহগ, কর্ম সম্পাদন সহগ, এরকম অনেক নামে তাকে ডাকা যায়। হ্যাঁ, এগুলো সবই সিনোনিম, ঠিক আছে? কর্ম সম্পাদন সহগ, কার্যকৃত সহগ, কৃতি গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কে শর্টে আবার লেখে সিওপি, সিওপি, সি ফর কোএফিসিয়েন্ট, ও ফর অফ, পি ফর পারফরম্যান্স, শর্টকাটেও বলে অনেকে। হ্যাঁ, এটাকে অনেকে শর্টকাটে কি বলে? সিওপি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সূত্র শিখলাম কৃতি গুণাঙ্কের একটা। এটাকে যদি এক্সপান্ড করি, এটাকে যদি এক্সপান্ড করি, তাহলে এই যে ডাব্লিউটা আছে, ডাব্লিউ এর জায়গায় কি লেখা যায়? কিউ1 মাইনাস কিউ2 লেখা যায় কিনা? লেখা যায়। আর কিউ2 যেটা আছে কিউ2 মতন থাকবে। তাহলে ফাইনালি সূত্র হচ্ছে এটা, কৃতি গুণাঙ্কের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে সূত্র কয়টা শিখলাম আমরা? টোটাল সূত্র শিখলাম দুইটা। ফাই এর সূত্র শিখলাম কয়টা? দুইটা। ঠিক আছে? লেখা হলে বলিও, সবাই লেখা হলে বলবা, ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, তাহলে কি কি শিখলাম এই পেজে? সামারিটা নিয়ে। এই পেজে আমরা ফ্রিজের কত শক্তি নেয়, কত শক্তি দেয় সেই জিনিসটা দেখলাম ফ্রিজ ফরম্যাটে। তারপরে দেখলাম এটা কি ফ্রিজের মূলনীতি, এই যে চিত্রটা আঁকলাম না, এটা হচ্ছে মূলনীতি। এটা কি লিখে রাখো, এটা হচ্ছে মূলনীতি।
বা ক্রিয়ানীতি যেটাই বলো, এই ডায়াগ্রামটা, হ্যাঁ এই ডায়াগ্রামটা। তো মূলনীতি বা ক্রিয়ানীতি, T1 এর পরিচয় কি, এগুলো লিখেছো তো, পরিবেশের তাপমাত্রা। T2 এর পরিচয় কি, ফ্রিজারের তাপমাত্রা, ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে গরম বস্তুতে তাপ সে প্রোভাইড করে, ঠিক আছে। আচ্ছা, সূত্র শিখলাম, সূত্র তাপ ইঞ্জিনের মতো হলেও পরিচয় আলাদা, সো ভুল করা যাবে না। কৃতি গুণাঙ্কের সূত্র শিখলাম, যেটার মাধ্যমে আমরা একটা ফ্রিজ ভালো না খারাপ সেটা যাচাই করতে পারি। আচ্ছা, কৃতি গুণাঙ্ক আর কর্মদক্ষতা এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কর্মদক্ষতা তাপ ইঞ্জিনের হয়, কৃতি গুণাঙ্ক ফ্রিজার হয়, এটা তো স্বাভাবিক পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কর্মদক্ষতার মান 1-এর বেশি হইতে পারতো না, মানে 100%-এর বেশি হতে পারতো না, বাট কৃতি গুণাঙ্কের মান 1-এর বেশি হতে পারবে। কারণ এই Q2 আর এই W এরা ইন্ডিপেন্ডেন্ট রাশি। এরা কি ইন্ডিপেন্ডেন্ট রাশি। একটা ফ্রিজ যদি বয়স বেশি হয়ে যায় তখন এগুলার ভ্যালু একটু কম বেশি হতে পারে, মানে এটা আলাদা আলাদাভাবে নির্ধারিত হয়। হতে পারে না একটা ফ্রিজ কারেন্ট দিছো, ওই কারেন্টের বেশিরভাগই তারে নষ্ট হয়ে যায়, হতে পারে, তো তখন তো ডাব্লিউ তার অনেক বেশি। তো এইটার ভ্যালু, ফাইয়ের ভ্যালু 1-এর চেয়ে বেশি হতে পারে। তো মানগত পার্থক্য আছে কর্মদক্ষতার সাথে এটার একটা, সেটা হচ্ছে এই ফাই 1-এর বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা বেশ কিছু ম্যাথে চলে যাই। ম্যাথে চলে গেলে আমাদের ফুল কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। শুরু করি আমরা, আমাদের থিওরি শেষ কিন্তু, হ্যাঁ আমরা এখন ম্যাথ করব। শুরু করি আমরা, বিসমিল্লাহ করি, ছোট্ট একটা ম্যাথ দিয়ে। সবাই এই ম্যাথটা ফাস্ট তুলে ফেলো, এই ম্যাথটা দ্রুত তুলে ফেলবা ভাইয়া, দ্রুত দ্রুত তুলে ফেলবা, তোলা হলে বলিও। দ্রুত তুলে ফেলবা, তোলা হলে বলিও। আমি বলছি ভাইয়া ফাইকে কে লেখা যায় না, হ্যাঁ কোনো কোনো বইতে কে দিয়েও লেখা আছে ফাইকে। আচ্ছা ভাইয়া সাইকেল 6 এর মডার্ন ফিজিক্সের আর্কাইভ দিয়ে দিয়েন প্লিজ, কলেজ এক্সাম আছে। আর্কাইভ তো দেওয়ার কথা, মডার্ন ফিজিক্স তো আমি নিছি, তো ওটা তো থাকার কথা, ওটা দেখতে হবে, দাঁড়াও আমি ক্লাস শেষে দেখে দিব। আমি বলছি আংশিক তরল কি, আংশিক তরল হচ্ছে তরল বাষ্প, দুই ফরম্যাটটাই আছে আর কি, মানে দুইটা ফরম্যাটই একসাথে আছে। একজন খুব গুড কোশ্চেন করছো ভাইয়া, ফ্রিজার কি প্রডিউস হয়, না না ফ্রিজার প্রডিউস হয় না। ফ্রিজার প্রথমে ফ্রিজার থাকে, ফ্রিজারেরও একটা তার দিয়ে এটার এটা কতটুকু যাবে ফ্রিজের মধ্যে থাকবে সেটা নিশ্চিত করা হয়। তোমরা কি দেখছো মাঝে মাঝে ফ্রিজ অনেক বেশি বয়স হয়ে গেলে দোকান থেকে মিস্ত্রি আইনে ফ্রিজের মধ্যে গ্যাস ভরা হয়, বা ফ্রিজটারে নিয়ে যেয়ে ফ্রিজের মধ্যে গ্যাস ভরা হয়, বলে ফ্রিজার গ্যাস শেষ হয়ে গেছে, ওইটাই আসলে ফ্রিজার, ওইটাই আসলে ফ্রিজার। হ্যাঁ, তো ফ্রিজার ভরে দেয়, মানে শেষ হয়ে যায়, স্বাভাবিকভাবে ফ্রিজ খোলা রাখলে এটা দ্রুত শেষ হয়ে যায়, তো তখন এটা আবার লোড করে দেয়। অবশ্য ফিজিক্স প্র্যাকটিস শিট করলে কি গাণিতিক পদার্থবিজ্ঞান করতে হবে, না না না, প্র্যাকটিস শিট বেসিক্যালি গাণিতিক পদার্থবিজ্ঞান, কোশ্চেন ব্যাংক এগুলোর সমষ্টি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলছে, একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে। আরেকটা জিনিস, তোমরা ভাষাগত প্যাচগুলা অনেক ফেস করবা, তো সাবধান, আমি এখন বলে দিলে জীবনেও আর ভাষাগত প্যাচ লাগবে না। শীতল তাপাধার ফ্রিজারেরই আরেক নাম, ফ্রিজারেরই আরেক নাম হচ্ছে শীতল তাপাধার। ফ্রিজার, হিমায়ক, এটারই আরেক নাম হচ্ছে শীতল তাপাধার। হ্যাঁ, শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে, 450 জুল তাপ গ্রহণ করে। বলো এটা Q1 না Q2, এটা পরিচয় কি, Q1 না Q2? গৃহীত তাপ আমরা Q1 লিখবো, নো, ফ্রিজ, ফ্রিজ হইলে এটা উল্টা Q2 লিখবো। তাপ ইঞ্জিন হইলে গৃহীত তাপ হচ্ছে Q1, আর ফ্রিজ হইলে গৃহীত তাপ হচ্ছে Q2। ঠিক আছে, এবং উষ্ণ তাপাধার, উষ্ণ তাপাধার মানে কি, উষ্ণ তাপাধার মানে পরিবেশ, পরিবেশকে উষ্ণ তাপাধার লেখা হয়। হ্যাঁ, ভাবিও না এটা আবার আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। ফ্রিজারই শীতল তাপাধার, উষ্ণ তাপাধারই পরিবেশ। 600 জুল তাপ শক্তি বর্জন করে, বর্জিত তাপ, বর্জিত তাপকে কি দিয়ে প্রকাশ করে, Q2 না, এটা হচ্ছে Q1। তাহলে Q1 দেওয়া আছে 600 জুল, Q2 দেওয়া আছে 450 জুল। দিয়ে বলছে কর্ম সম্পাদন সহগ কত, কর্ম সম্পাদন সহগ মিন্স ফাই কত। খুবই সহজ প্রবলেম, খুবই সহজ প্রবলেম। আমরা ফাই যদি বের করতে চাই, আমরা ফাই এর সূত্র কি, ফাই এর সূত্র হচ্ছে Q2 বাই W। যেহেতু আমার Q1 Q2 দেওয়া আছে, W কে ভাঙায় লিখি, W কে ভাঙায় লিখলে লেখা যায় Q1 মাইনাস Q2, আর উপরে Q2 আছে, Q2 থাকবে। ঠিক আছে, এখন তুমি ভ্যালুগুলা বসাই দাও। ভ্যালু কত, ভ্যালু হচ্ছে উপরে Q2 এর ভ্যালু হচ্ছে 450, 450।
ঠিক আছে, Q1 এর ভ্যালু কত 600 বিয়োগ 450, তাহলে নিচে আসবে 150 উপরে 450, তাহলে 3 আসতেছে, রাইট? 0 0 কাটা 5 15 3 15 45, হ্যাঁ, তাহলে 3 আসতেছে। বলছিলাম না ফাই এর ভ্যালু কি হইতে পারে, বেশি হইতে পারে একের চেয়ে, প্রমাণ পেয়ে গেলা। এই যে 3 আসছে, 3 হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার, শেষ, ম্যাথ শেষ। ফ্রিজ দিয়ে বেশিরভাগ ম্যাথ তেমন আসে না, হ্যাঁ, এমসিকিউ আসে, বুয়েটে রিটার্ন আসতে পারে, সৃজনশীল তুলনামূলক কম আসে ফ্রিজ নিয়ে। ঠিক আছে, আমি ইউনিট নাই না, ইউনিট কি থাকা উচিত? শক্তি বাই শক্তি, জুল বাই জুল, ইউনিট থাকবে? থাকবে না। ঠিক আছে, এরপরের ম্যাথটাতে যাই। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, এই ম্যাথটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, এই যে এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হ্যাঁ। একটু আগের ম্যাথটা বুয়েটে আসছিল এমসিকিউতে, অনেক আগে যখন বুয়েট এমসিকিউ হইতো, মাঝখানে তো হইতো না, রিটার্ন হইতো, এখন আবার হচ্ছে প্রিলিট কারণে। ঠিক আছে, তখন আসছিল। আর এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। সবাই অ্যান্সার বলো, অ্যান্সার বলো, এটা কি হবে? একটি রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ 2, এটি শীতল তাপ আধার হতে প্রতি চক্রে 250 জুল তাপ গ্রহণ করে। মানে এটা কিসের ভ্যালু? এটা Q2 এর ভ্যালু, রাইট? রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কি পরিমাণের তাপ উষ্ণ তাপ আধারে বর্জন করবে? ওকে, তাহলে দেওয়া আছে কি কি, কর্মসম্পাদন সহগ ফাই দেওয়া আছে, কি পরিমাণের তাপ গ্রহণ করে ফ্রিজার হতে সেটা দেওয়া আছে, অর্থাৎ Q2 দেওয়া আছে। প্রতি চক্রে কি পরিমাণের তাপ উষ্ণ তাপ আধারে বর্জন করবে, মানে পরিবেশ, উষ্ণ তাপ আধার মানে কি পরিবেশ, পরিবেশে কি পরিমাণের তাপ সে বর্জন করবে, পরিবেশে কি পরিমাণের তাপ বর্জন করবে, দ্যাট মিন্স Q1 কত জানতে চাইছে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা ফাই জানি, ফাই ইজ ইকুয়াল টু কি, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। কেমন? তো Q2, আচ্ছা, ফাই এর ভ্যালুটা বসাইতে হবে, ফাই এর ভ্যালুটা বসাই। 2 ইজ ইকুয়াল টু Q2 কত, Q2 হচ্ছে 250, তাহলে Q1 মাইনাস 250। ঠিক আছে, Q1 মাইনাস 250 লিখলাম। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হাতে করো, কেমন? এটা ভার্সিটিতে আসছে তো, ভার্সিটিতে জিনিস হাতে করা উচিত। 2Q1 মাইনাস 500, কি করলাম, এটা গুণ দিয়ে চলে গেল আর কি, পাশে এ পাশে আছে 250, 250 থাকবে। ঠিক আছে, তাহলে 2Q1 ইজ ইকুয়াল টু কত, 500 পাশে চলে যাবে, 500 পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে 750 হয়ে যাবে, তাই না? 500 যোগ 250 750, তাহলে Q1 ইজ ইকুয়াল টু কত, Q1 ইজ ইকুয়াল টু 750 বাই 2, 750 বাই 2, দ্যাট মিন্স 375 আসবে, তাই না? 350 2 দ্বিগুণ করলে 700, 375 এ দ্বিগুণ করলে 750, 375, এত। এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। ক্লিয়ার, বোঝা গেছে? ক্লিয়ার, এটা রাজশাহী ইউনিভার্সিটি আছে, ক্যালকুলেটর ছাড়া করবো এটা। আচ্ছা, এরপরে আসি আর কি কি আসে এই ফ্রিজ নিয়ে। এইটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি আসছে, ভালো একটা কনসেপ্ট, ভালো একটা কনসেপ্টের জিনিস আসছে। বলো দেখি কি হবে। একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এর মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা কি হবে? ছোটবেলায় এরকম ধারণা হইতো, আমারও হইতো, যে মানুষ এসি কিনে কেন, ফ্রিজ কিনতো, 2-3টা ফ্রিজ কিনে দরজা খুলে রাখবে, ফ্রিজ কিনে দরজা খুলে রাখলেই তো এসির কাজ হয়ে যায়, তাই না? এরকম ধারণা তোমাদের হয়েছে কিনা আমি জানি না, বাট আমার এরকম ধারণা হয়তো, মনে হয়তো যে ফ্রিজ কিনে দরজা খুলে রাখবো, তাইলেই তো এসির কাজ হয়ে গেছে। কিন্তু এই ম্যাথটা, এই এমসিকিউটা আসলে ওইটারই উত্তর দিবে, আসলে ওইটা কি ওয়াইজ ডিসিশন ছিল নাকি ওটা ভুল ডিসিশন ছিল, সেটাই আমরা এখন দেখবো। চলো করি, এটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, চলো এটা আমরা দেখি আসলে আমাদের সিদ্ধান্তটা ওয়াইজ কিনা। তো আমরা আঁকি একটু বোঝার সুবিধার স্বার্থে, হ্যাঁ, একটু আঁকি। এই হচ্ছে ফ্রিজ, হ্যাঁ, এই হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে রান্নাঘর, ঠিক আছে, এই হচ্ছে ফ্রিজ। ফ্রিজের দরজা খুলে দিব, ফ্রিজের দরজা খুলে দিছি, ফ্রিজের দরজা খুলে দিছি, হ্যাঁ। আচ্ছা, আমরা কি জানি নর্মালি ফ্রিজের বাইরে ফ্রিজ কি করে, ফ্রিজের পেছনে তার জালি আছে না, তার জালি আছে, ফ্রিজ কি করে, বাইরের তার জালি দিয়ে পরিবেশে তাপ বর্জন করে, কি পরিমাণের তাপ বর্জন করে, Q1 পরিমাণ তাপ বর্জন করে। ফ্রিজের ভেতরে তার জালি আছে না, ভেতরে তার জালি আছে, ইভাপোরেটর কয়েল আছে। এখানে ফ্রিজ কি করে, এখানে ফ্রিজ তাপ গ্রহণ করে, তাই না? এখানে ফ্রিজ তাপ গ্রহণ করে।
আগে ফ্রিজ দরজা বন্ধ থাকলে তাপ গ্রহণ করতো কার থেকে? ফ্রিজ দরজা বন্ধ থাকলে কার থেকে তাপ গ্রহণ করে? দরজা যদি বন্ধ করে দিই, সাপোজ এই দরজা বন্ধ করে দিচ্ছি, দরজা বন্ধ করেছি, কার থেকে তাপ গ্রহণ করছে? ফ্রিজে রাখা বস্তুগুলা ফ্রিজারে তাপ দিত, ওই ফ্রিজার থেকে সে তাপ গ্রহণ করতো। এখন দরজা যখন খুলে দিব, ফ্রিজার তো শেষ হয়ে যাবে, ফ্রিজার তো শেষ হয়ে যাবে, তখন সে তাপ গ্রহণ করবে কার থেকে? তখন সে তাপ গ্রহণ করবে কার থেকে বলো? তখন সে তাপ গ্রহণ করবে পরিবেশের বায়ু থেকে, পরিবেশ থেকে সে তাপ গ্রহণ করবে। কি পরিমাণের তাপ সে গ্রহণ করবে? এটাকে ধরে নিলাম, আমরা চলক রূপে শিখছিলাম কিউ2। তাহলে এখন সে আর ফ্রিজে রাখা বস্তু থেকে তাপ গ্রহণ করবে না, বরং পরিবেশ থেকেই তাপ গ্রহণ করবে। তাহলে ঘটনা হচ্ছে কি, সে পরিবেশে তাপ ছাড়তেছে কিউ1 পরিমাণ, পরিবেশ থেকে তাপ গ্রহণ করতেছে কিউ2 পরিমাণ। স্বাভাবিকভাবেই যেটা বড় হবে, কিউ1 কিউ2 এর মধ্যে যেটা বড় হবে সেটাই ডমিনেট করবে। ধরো সাপোজ এমন যদি হইতো কিউ2 এর চেয়ে কিউ1 বড়, তাহলে কি যে পরিমাণের তাপ সে গ্রহণ করতেছে তার চেয়ে বেশি তাপ সে ছাড়তেছে। তাহলে পরিবেশ কি ইভেন্চুয়ালি বা লব্ধি বা নেট হিসাবে কি গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে? গ্রহণ করতেছে 100 জুল, ছাড়তেছে 200 জুল, তাহলে গরম হচ্ছে পরিবেশ। আবার উল্টাটা যদি হয়, ধরো গ্রহণ করতেছে 200 জুল, পরিবেশে ছেড়ে দিচ্ছে 150 জুল, তাহলে গ্রহণ করতেছে বেশি, তাপ গ্রহণ করতেছে বেশি, তার মানে পরিবেশ ঠান্ডা হচ্ছে। সাকুল্যে ফ্রিজের দরজা খুলে ঠান্ডা হচ্ছে। আমরা এখন এটাই বের করবো, কে বড়, কিউ1 বড় না কিউ2 বড়। তো আমরা সূত্রে চলে যাই, সূত্রে চলে যাই। আমরা অলরেডি সূত্র শিখছি তো, কিউ2 প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? কিউ1। ডাব্লিউ কি জিরো হতে পারে? ডাব্লিউ কি জিরো হতে পারে বলো? ডাব্লিউ কি জিরো হতে পারে না? ফ্রিজ আছে, ফ্রিজে কারেন্ট দিতে হবে তো, ফ্রিজ কারেন্ট না দিলে, এটা ফ্রিজ আর বাক্সর মধ্যে পার্থক্য আছে। ফ্রিজে যদি কোনো কারেন্ট না দাও তাহলে ফ্রিজ আর আলমারির মধ্যে পার্থক্য আছে, আর পার্থক্য নেই। তাহলে কারেন্ট তুমি দিচ্ছ মানে ডাব্লিউ জিরো হওয়া যাবে না। ডাব্লিউ জিরো হলে তার ফ্রিজই না, এটা আলমারি। তো যাই হোক, সো ডাব্লিউ যদি জিরো না হয়, ডাব্লিউ যদি একটা হইলেও ভ্যালু থাকে, 10 20 30 একটা হইলেও ভ্যালু থাকে, তাহলে কে বড় বলো? কিউ2 বড় না কিউ1 বড়? কিউ2 এর সাথে ডাব্লিউ কিছু একটা মান যোগ দিয়ে কিউ1 হচ্ছে, তাহলে অবশ্যই কিউ1 বড়। অবশ্যই কে বড়? কিউ1 বড়। তাহলে তোমরাই বলো এখন কি হওয়া উচিত? যতটুকু তাপ সে নিচ্ছে কিউ2, তার চেয়ে যতটুকু তাপ সে ছাড়তেছে সেটা বড়, কিউ1 বড়। কিউ1 কি বেশি, ঠিক আছে, কিউ1 বেশি। তাহলে কিউ1 যদি বড় হয় কিউ2 এর চেয়ে, তাহলে পরিবেশ কি হবে? গরম হবে না ঠান্ডা হবে? ফ্রিজ খোলা রাখলে রান্নাঘরের পরিবেশটা বা যেই রুমেই এটা করতেছো তুমি, সেই রুমের পরিবেশটা গরমে হইতে থাকবে, গরম হইতে। তুমি বলতে পারো ভাইয়া আমি তো খুললে গরম পাই না, ঠান্ডা পাই। তুমি কেন পাও না? কারণ তুমি ফ্রিজের সামনে দাঁড়ায় আছো। কিন্তু কতক্ষণ করে রাখো, সামনে পেছনে যখন ব্যালেন্স হয়ে যাবে, তাপ দেওয়া নেওয়া যখন হয়ে যাবে, তখন দেখবে রুমের তাপমাত্রা বাড়তেছে, রুম গরম হচ্ছে, আরো ঠান্ডা হওয়ার জায়গায় গরম হচ্ছে। তাহলে এটা ভুল সিদ্ধান্ত। ফ্রিজকে এসি হিসেবে ব্যবহার করা একদমই ভুল সিদ্ধান্ত। তুমি বলতে পারো না যে ভাই তাহলে এসি কেমনে কাজ করে? এসির পার্থক্যটা হলো এখানে দেখো, তাপ নিচ্ছে যে জায়গা দিয়ে, তাপ ছাড়তেছেও সেই জায়গা দিয়ে, মানে একটা ইউনিট। বাট এসির ক্ষেত্রে দুইটা ইউনিট থাকে, একটা ইনডোর ইউনিট, একটা আউটডোর ইউনিট। ইনডোর ইউনিট দিয়ে সে তাপ নিচ্ছে, আউটডোর ইউনিট মানে বাইরে, রুমের বাইরে সে তাপ ছাড়তেছে। দ্যাটস ওয়াই কি রুমটা ঠান্ডা থাকতেছে। কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো, যে রান্নাঘর বা রুমটাই যদি পৃথিবী হয়, পৃথিবীটাই রুম, তাহলে সাকুল্যে কি পৃথিবীর জন্য গরম বাড়তেছে না কমতেছে? জাস্ট লাইক রান্নাঘরের মতনই তো, তাই না? মানে এখন আমরা এসি চালালে ঠান্ডা বোধ করি কি? কারণ আমার রুমটারে ঠান্ডা করে, বাইরে সে গরম করতেছে। সাকুল্যে সে কিন্তু গরমই করতেছে, সাকুল্যে সে পৃথিবীটাকে গরমই করতেছে, তার সাকুল্যে সে কিন্তু গরমই বানাচ্ছে। তার মানে ফ্রিজ বা এসি এগুলো আসলে কি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? এরকম একটা কথা পড়তাম না? এরকম একটা কথা পড়তাম কিনা যে ফ্রিজ বা এসি, আজকে বুঝলা কেন এটা দায়ী। আজকে একদম ফিজিক্সের ভাষায় বুঝে গেলা যে ফ্রিজ বা এসি আসলে কেন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। কারণ এইগুলো যত চালাবো ওই রুম ঠান্ডা থাকবে যেখানে চালাচ্ছে, কিন্তু এটার বিনিময়ে বাইরে সে সাকুল্যে বেশি গরম করবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এই অ্যান্সারটা, ঢাবিতে যে প্রশ্নটা আসছে এটার অ্যান্সার কি দিব? অ্যান্সার দিব হচ্ছে ফ্রিজের দরজা খুলে রাখলে রান্নাঘরের তাপমাত্রা কি হবে? বাড়বে। রান্নাঘরের তাপমাত্রা কি হবে? বাড়বে। সাকুল্যে রান্নাঘরের তাপমাত্রা বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। আমরা যেই ফ্রিজটা পড়ছি সেই ফ্রিজটা কে জানো? সেই ফ্রিজটা হচ্ছে সাধারণ ফ্রিজ। সেটা কি? সাধারণ ফ্রিজ, কমন ফ্রিজ। আমরা যেই জিনিসটা লিখছিলাম একটু আগে, একটা কথা লিখছি না যে তাপ ইঞ্জিনের উল্টা হচ্ছে কি? ফ্রিজ।
তাপ ইঞ্জিনের অপোজিট বা বিপরীত প্রক্রিয়া কি? ফ্রিজ, তাই না? আবার আমরা এই জিনিসটাও সবাই পড়ছি কিনা, কার্নো ইঞ্জিন বলতে একটা কনসেপ্ট আছে। কার্নো ইঞ্জিনকে কি বলে? আদর্শ তাপ ইঞ্জিন বলে কিনা? কার্নো ইঞ্জিনকে কি বলে? আদর্শ তাপ ইঞ্জিন বলে কিনা? আদর্শ তাপ ইঞ্জিন বলে, তাই না? আচ্ছা, তোমরা একটু বলো, তাপ ইঞ্জিনের উল্টো হচ্ছে ফ্রিজ, সাধারণ ফ্রিজ। তাপ ইঞ্জিনের উল্টা যেই ফ্রিজটা সেটা কি? সাধারণ ফ্রিজ। তাহলে কার্নো ইঞ্জিনের উল্টা যেই যন্ত্রটাই হবে সেটাও ফ্রিজ। সেটা কি ফ্রিজ? আদর্শ ফ্রিজ। সেটা কি ফ্রিজ? সেটা হচ্ছে আদর্শ রেফ্রিজারেটর। আমরা এখন আদর্শ রেফ্রিজারেটর পড়বো। একটু আগে সাধারণ রেফ্রিজারেটর নিয়ে পড়াশোনা করছি, যেই সূত্রগুলো তোমরা দেখছো, W is equal to Q1 minus Q2, তারপরে phi is equal to Q2 by W, phi equal to Q2 minus Q2 divide by Q1 minus Q2, এগুলো সব সাধারণ ফ্রিজের সূত্র। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আদর্শ রেফ্রিজারেটর, অর্থাৎ কার্নো ইঞ্জিনের উল্টা যে ফ্রিজটা হবে সেটা। এটা খুবই সহজ সূত্র, খালি একটা নতুন অ্যাড হবে, দ্যাটস ইট। হ্যাঁ, ঠিক আছে? আদর্শ রেফ্রিজারেটর আমরা পড়ব, ঠিক আছে? ওকে, দেখো আমরা কার্নো ইঞ্জিনে অলরেডি কার্নো চক্র পড়ে ফেলছি। কার্নো চক্র অলরেডি আমাদের সবারই পড়া আছে, সেটাই আমরা একটু দ্রুত ঝটপট লিখে যাব। কার্নো চক্র আমরা পড়ছি, এই হচ্ছে আমার প্রথম ধাপ, সমষ্ণ প্রসারণ ধাপ। তারপরে এই হচ্ছে আমার দ্বিতীয় ধাপ, রুদ্ধতাপীয় প্রসারণ ধাপ। তারপর এই হচ্ছে আমার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ এটা কি? সমষ্ণ সংকোচন ধাপ। হ্যাঁ, তারপর এই হচ্ছে আমার, এরোটা উল্টা দিস, হ্যাঁ, সমষ্ণ সংকোচন ধাপ। তারপর এই হচ্ছে আমার তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে কি? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। আমি একটু এজ গুলা দিয়ে দিই। এটা হচ্ছে আমার একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু। প্রথম ধাপে কি হইতো? প্রথম ধাপে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করতো কিনা? প্রথম ধাপে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করত। Q1 পরিমাণ তাপ সে গ্রহণ করত, কার্নো ইঞ্জিনের কথা বলতেছি, ঠিক আছে? তৃতীয় ধাপে সে Q2 পরিমাণ তাপ বর্জন করতো কিনা? Q2 পরিমাণের তাপ সে বর্জন করে দিত। Q2 হচ্ছে বর্জিত তাপ। তৃতীয় ধাপে সেটা করতো। এই ধাপে কোনো তাপের গ্রহণ বর্জন নাই, এই ধাপে কোনো তাপের গ্রহণ বর্জন নাই। এটা ছিল কার্নো চক্র। এই যে মাত্র যে জিনিসটা ভাইয়ারা আঁকলাম সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি কার্নো চক্র। কার্নো চক্র। এটার বিপরীত চক্রটা আঁকবো এখন। এখন কি করবো? এটার বিপরীত চক্রটা আঁকবো। আঁকি, চলো এটার বিপরীত চক্রটা আঁকি। P ভার্সেস V সেম ভাবে আঁকবো, চলো সেম ভাবে আঁকি। দেখো অ্যারোগুলা কি এরকম থাকবে? অ্যারোগুলা কি এরকম থাকবে? না, অ্যারোগুলা কি হয়ে যাবে? সব উল্টায় যাবে। অ্যারোগুলা কি হবে? সব উল্টায় যাবে। অর্থাৎ আগে অ্যারো ডান দিকে হলে এখন আরো বাম দিকে, আগে অ্যারো নিচের দিকে হলে এখন আরো উপরের দিকে, আগে অ্যারো ডান দিকে বাম দিকে হলে এখন আরো ডান দিকে, আগে অ্যারো উপরের দিকে হলে এখন আরো নিচের দিকে। তাহলে এই যে আমরা যেই চক্রটা আঁকলাম, এটা কার চক্র বলো? এটা বিপরীত কার্নো চক্র। এটা কি? বিপরীত কার্নো চক্র। যেটাকে আমরা বলতে পারি আসলে কি? এটাকে আমরা বলতে পারি আদর্শ রেফ্রিজারেটর চক্র। এটাও একটা রেফ্রিজারেটর, কারণ আমরা জানি তাপ ইঞ্জিনের উল্টো হলো রেফ্রিজারেটর। তাহলে আদর্শ তাপ ইঞ্জিনের উল্টা হলো আদর্শ রেফ্রিজারেটর। বিপরীত কার্নো মিন্স আদর্শ তাপ ইঞ্জিনের উল্টা। কার্নো যেহেতু আদর্শ তাপ ইঞ্জিন, তাহলে আদর্শ তাপ ইঞ্জিনের উল্টা কি? আদর্শ রেফ্রিজারেটর। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অ্যারো উল্টাইছে, প্রসেস উল্টাইছে, কিন্তু ভ্যালু তো সেমই আছে। প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু সেম আছে না? প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু সেম আছে। তাহলে এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যদি এই কনসেপ্টটা সত্য হয়, কিউ সমানুপাতিক টি, তাহলে আদর্শ রেফ্রিজারেটরের ক্ষেত্রেও
এই সূত্রটা সঠিক হওয়া উচিত, কিউ সমানুপাতিক টি, রাইট? কিউ সমানুপাতিক টি সেও মেনে চলে, কারণ ভ্যালু তো সেম, তাহলে ভ্যালু তো প্রপোর্শনেট, এরও উল্টা, বাট আমি কি স্থানাঙ্ক চেঞ্জ করছি? স্থানাঙ্ক তো চেঞ্জ করিনি, স্থানাঙ্ক তো একইভাবে আসছে। এখানে কিউ1 পরিমাণ তাপ ভেতরে ঢুকছিল, এখানে কিউ1 পরিমাণ তাপ বাইরে যাচ্ছে। এখানে কিউ2 পরিমাণ তাপ বাইরে যাচ্ছিল, এখন কিউ2 পরিমাণ তাপ ভেতরে ঢুকতেছে। দেখো এগুলো জাস্ট উল্টাই গেছে, এখানে ভেতরে, এটা বাইরে, এটা বাইরে, এটা ভেতরে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, এই যে ধাপটা আছে প্রথম ধাপ, এই প্রথম ধাপ জুড়ে তাপমাত্রা কত ছিল? প্রথম ধাপ জুড়ে তাপমাত্রা কত ছিল? প্রথম ধাপ জুড়ে তাপমাত্রা T1 ছিল। এখানেও T1, এখানেও T1। এখানে T1 এর পরিচয় কি? এখানে T1 এর পরিচয় কি লিখে দিছিলাম কিন্তু ভাইয়া, পরিবেশ তাপমাত্রা। কারণ দেখো পরিবেশ থেকেই কিন্তু পরিবেশের তাপমাত্রায় থাকাকালীন কিন্তু সে তাপ ছেড়ে দিছে, তাই না? এইখানে তাপমাত্রাটা কি? T2। T2 এর পরিচয় কি শিখছিলাম? T2 এর পরিচয় কি শিখছিলাম? T2 এর পরিচয় হচ্ছে ফ্রিজারের তাপমাত্রা। ফ্রিজারের তাপমাত্রা, এগুলো লিখে রাখি, ঠিক আছে? এগুলো পরিচয় কিন্তু আগেই লেখা জিনিস, আগেই লেখা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা কার্নো চক্রের বিপরীতটা আঁকলাম, বললাম কার্নো চক্র যদি কিউ সমানুপাতিক টি সূত্র মেনে চলে, বিপরীত কার্নো চক্রও কিউ সমানুপাতিক টি সূত্র মেনে চলবে, কারণ ভ্যালু চেঞ্জ হয় নাই, অ্যারো চেঞ্জ হয়েছে। ভ্যালু চেঞ্জ হয় নাই, অ্যারো চেঞ্জ হয়েছে। দেখো তাহলে এই সূত্রটাকে যদি আমরা ভাঙায় লিখি, লিখতে পারি না এরকম, কিউ1 সমান সমান কে টি1 লেখা যায় সমানুপাতিক দিয়ে, ধ্রুবক আইনে। আবার কিউ2 সমান সমান কিউ2 এর জন্য লিখলে কে টি2 লেখা যায়, লেখা যায়। সমানুপাতিককে সরাই দিলে সমান সমান আর লিখতে ধ্রুবক আসবে, ধ্রুবক আনছি, ধ্রুবকটা কি? কে। কিউ1 সমান সমান কে টি1, কিউ2 সমান সমান কে টি2। তাহলে আমরা অলরেডি সাধারণ রেফ্রিজারেটর সূত্র কিন্তু শিখছি। সাধারণ রেফ্রিজারেটর সূত্র মাত্র শিখছিলাম না? শিখছি। শিখে কি লিখছি? এরকম একটা সূত্র ছিল, রাইট? যে Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2, এরকম একটা সূত্র ছিল। কি এটা? সাধারণ রেফ্রিজারেটরের সূত্র। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আদর্শ রেফ্রিজারেটর সূত্র। আদর্শ রেফ্রিজারেটর, আমার সাথে সাথে লিখো, আদর্শ রেফ্রিজারেটর। আদর্শ রেফ্রিজারেটরের ক্ষেত্রে দেখো ফাই কি লেখা যায়? ফাই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এই যে সূত্রটা আছে, এই সূত্রটার কিউ2 এর জায়গায় ভ্যালু বসাই দাও। কিসের ভ্যালু? কার্নোর শর্ত অথবা বিপরীত কার্নোর শর্ত, একই জিনিস, বসাই দাও। কিউ2 এর জায়গায় কি লিখতে পারো? কে টি2। কিউ2 এর জায়গায় কি লিখতে পারো? কে টি2। নিচে আছে কিউ1, কিউ1 এর জায়গায় কি লিখতে পারো? কিউ1 এর জায়গায় লিখতে পারো কে টি1, আর কিউ2 এর জায়গায় কি লিখতে পারো? কে টি2। তো কে গুলো লিখে দিচ্ছি ভাইয়া, রাইট? লিখে দিতে পারো। কে কমন নিয়ে কাটাকাটি করে দেওয়া যায় না? কাটাকাটি করে দেওয়া যায়। কে কমন নিয়ে যদি কাটাকাটি করে দাও, ফাইনালি কি তোমার একটা সূত্র আসে কিনা এরকম, যে ফাই ইজ ইকুয়াল টু ওপরে থাকতেছে টি2, নিচে থাকতেছে টি1 বিয়োগ টি2, এরকম একটা সূত্র আসে কিনা দেখো। জাস্ট আদর্শ রেফ্রিজারেটরের সূত্রটাই নিছি, কিউ2 এর জায়গায় কার্নোর শর্ত বসাই দিছি, কিউ1 এর জায়গায় কার্নোর শর্ত বসাই দিছি। বসাই দেওয়ার ফলে কে আসছে? নিচে কে কমন নিয়ে ওপরে নিচে কে কাটাকাটি করে দেওয়া যায়। কাটাকাটি করে দিলে এই রকম একটা সূত্র আসে। এই যে সূত্রটা আসছে, এটা আইডিয়াল রেফ্রিজারেটরের সূত্র বিধায় এটার সাথে আইডিয়াল কথাটা লিখে রাখলাম, আইডিয়াল, ফাই আইডিয়াল, অর্থাৎ আদর্শ রেফ্রিজারেটরের জন্য কর্ম সম্পাদন সহগের সূত্র। তাহলে বলো, কার্নোর ক্ষেত্রেও তোমরা পড়ছিলা না? কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতার একটা এক্সট্রা সূত্র ছিল 1 মাইনাস টি2 বাই টি1। তেমনি রেফ্রিজারেটরের বেলায়ও, সাধারণ রেফ্রিজারেটরের বেলায় সূত্র কয়টা? সাধারণ রেফ্রিজারেটরের বেলায় সূত্র হচ্ছে W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2, ফাই ইজ ইকুয়াল টু W বাই Q2 বাই W, ফাই ইজ ইকুয়াল টু Q2 বাই Q1 মাইনাস Q2। এই তিনটা সূত্র। এই সূত্রগুলা আদর্শ রেফ্রিজারেটরের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? ইয়েস, এই সূত্রগুলা আদর্শ রেফ্রিজারেটরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্লাস আদর্শ রেফ্রিজারেটরের জন্য এক্সট্রা আরেকটা সূত্র প্রযোজ্য হবে। সেই এক্সট্রা আরেকটা সূত্র কি? এটা, ঠিক আছে? তো আমি
এই পেজটা লেখা হইলে আমি আরেকটা পেজ দিচ্ছি, সেটাতে একদম সামারি থাকবে, সামারিতে তোমরা কিভাবে নোট করবা সেটা থাকবে, ঠিক আছে? সবাই এই পর্যন্ত লেখা হলে বলিও, এই পর্যন্ত লেখা হলে বলবা। ক্লিয়ার? লিখছো? ওকে, একদম সব। আদর্শ রেফ্রিজারেটর সাধারণ রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য কি? আদর্শ রেফ্রিজারেটরে এই শর্তটা মানে, সাধারণ রেফ্রিজারেটর এই শর্তটা মানে না। দ্যাটস দ্য ডিফারেন্স। এই শর্তটা আদর্শ রেফ্রিজারেটর মানে, বাট সাধারণ রেফ্রিজারেটর এই শর্তটা মানে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা কনসেপ্ট দিয়ে দিই ছোট্ট করে, লিখো আমার সাথে সাথে। সাধারণ রেফ্রিজারেটর সূত্র কি কি আছে? ঠিক আছে, ওকে। এবার আসো আইডিয়াল রেফ্রিজারেটর, আইডিয়াল বা আদর্শ রেফ্রিজারেটর। এটার ক্ষেত্রে এই সূত্রগুলা কাটবে। সাথে একটা এক্সট্রা খাটবে, ঠিক আছে? আর অলসো এটার ক্ষেত্রে যে কিউ সমানুপাতিক টি, এই সম্পর্কটা খাটবে। দ্যাট মিন্স কি, ওই যে Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1, কারণ এটা কার্নোর বিপরীত প্রক্রিয়া। কার্নোর বিপরীত প্রক্রিয়া হলো ভ্যালু তো কার্নোর মতনই, হ্যাঁ? তো এই সূত্রটা, এই সূত্রগুলো খাটবে, ঠিক আছে? এখানে পরিচয় কি কি একটু ছোট্ট করে দিয়ে দাও। T2 এর পরিচয় হচ্ছে কি? T2 কি? যা ফ্রিজারের তাপমাত্রা, ঠিক আছে? আর T1 এর পরিচয় কি? পরিবেশের তাপমাত্রা, ঠিক আছে? ওকে, লেখা হলে বলিও, লেখা হলে বলিও, লেখা হলে বলিও, হ্যাঁ? আর এগুলার পরিচয় তো জানোই। Q1 কি? গৃহীত তাপ না বর্জিত তাপ? পরিবেশে বর্জিত তাপ, পরিবেশে বর্জিত তাপ। Q2 কি? গৃহীত তাপ। তাপ ইঞ্জিনের উল্টা পরিচয়, হ্যাঁ? তো এটা কি? তড়িৎ শক্তি, প্রযুক্ত তড়িৎ শক্তি, ঠিক আছে? ফাই কি? সিওপি। ওকে, আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই ফাইটা তো আইডিয়াল ফ্রিজার ফাই, রাইট? এটা আইডিয়াল ফ্রিজার ফাই। কোনটা বড় হওয়া উচিত বলো? কোনটা বড় হওয়া উচিত? আইডিয়াল ফ্রিজার ফাই বড় হওয়া উচিত নাকি সাধারণ ফ্রিজার ফাই বড় হওয়া উচিত? আইডিয়াল মিন্স সে আদর্শ, তার কোনো ক্ষয় নাই। আদর্শ ফ্রিজার ফাই নরমালি সাধারণ ফ্রিজার ফাই এর চেয়ে বড় হয়। তুমি ভ্যালুগুলো যখন বের করবা দেখবা আইডিয়াল ফ্রিজার ফাই সাধারণ ফ্রিজার ফাই এর বড় হয়। বড় জোর গেলে সাধারণ ফ্রিজ যদি এমন ভাবে তৈরি করা যায় জীবনে কখনো যে যেটার কোনো ক্ষয় নাই, যদিও এমনও যায় নাই, যদি বড় জোর এমন একটা ফ্রিজ তৈরি করা যায় যে এই ফ্রিজটা কোনো ক্ষয় নাই, তাহলে ওই ফ্রিজার ফাই আইডিয়াল ফ্রিজার ফাই এর সমান হবে। কিন্তু কখনো এইটা সম্ভব না যে ফাই আইডিয়াল থেকে ফাই সাধারণ বড় হবে, এটা সম্ভবই না। এটা থিওরিটিক্যালি পসিবলই না, এটা পসিবলই না। সমান হইতে পারে বা ছোট হইতে পারে, সাধারণ ফ্রিজার ফাই সমান হইতে পারে বা ছোট হইতে পারে, বাট বড় হওয়া সম্ভবই না, নাহলে মেকানিজমই ইয়া হয়ে গেল, ঠিক আছে? ম্যাক্সিমাম কেসে ছোটই হয় সাধারণ ফ্রিজার ফাই, ম্যাক্সিমাম কেসে ছোটই হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? সবাই লেখা হইলে বলিও। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে।
ওকে, তাহলে চলো আমরা ম্যাথ করি। হ্যাঁ, আমরা ম্যাথ করি, শুরু করি। এইটা একটা আইআইটির প্রবলেম, আইআইটির একটা প্রবলেম, যেটা আমার কাছে মনে হয় বুয়েটে আসার মতন। হ্যাঁ, সবাই এই প্রশ্নটা দেখি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এটা দেখি পারো কিনা। এটা আমি দিছিলাম এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে, এই ক্লাস গেছে গত সপ্তাহে ইঞ্জিনিয়ারিং ব্যাচে এটার উপরে। এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে একজনও পারে নাই, ইঞ্জিনিয়ারিং ব্যাচে একজনও পারে নাই, কমেন্টে ইঞ্জিনিয়ারিং ব্যাচে একজনও পারে নাই। তোমরা দেখি পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। গত সপ্তাহে ক্লাস নিছি তাপগতিবিদ্যা ইঞ্জিনিয়ারিং ব্যাচে 23 ব্যাচের, এই প্রশ্নটা দিছিলাম, একজনও পারে নাই। তোমরা অ্যান্সার দিচ্ছ বি, অ্যান্সার দিচ্ছ বি, সবাই ভুল, সবাই ভুল। এখন আবার সবাই দেওয়া শুরু করছে সি, এখন সবাই সি দেওয়া শুরু করছো। সি যারা দিচ্ছ সবাই ভুল। এরপরে অ্যান্সার দিচ্ছ আবার সবাই এ, এ যারা দিছ সবাই, এই যে দেখছো আমি যখন এ কথা বলছি তখন আবার ডি দেওয়া শুরু করছে। এ যারা দিছো তারা কারেক্ট, যারা ডি দিছো সব ভুল। ঠিক আছে, তাহলে এ হবে অ্যান্সার। তাহলে দেখি কেমনে হয়, এটা খুবই সহজ যদি জাস্ট একটু চিন্তা করো। হ্যাঁ, কি বলছে, একটি প্রত্যাবর্তক কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা, মানে একটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা দেওয়া আছে, এবং একটি আদর্শ হিমায়ক, আদর্শ হিমায়ক মানে আদর্শ রেফ্রিজারেটর আর কি, এর কৃতি গুণাঙ্ক দেওয়া আছে ফাই। বলছে ইটা আর ফাই এর মধ্যে রিলেশনশিপ নিচের কোনটা। আচ্ছা তুমি একটু আগে দেখো ইটা এর সূত্রটা কি, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। ঠিক আছে, লেখা যায় এটা। আবার ফাই এর সম্পর্কটা কি, ফাই ইজ ইকুয়াল টু আইডিয়াল ফ্রিজের ফাইটা। ঠিক আছে, আইডিয়াল ফ্রিজের ফাইটা কত, T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2, রাইট? এটা পড়ছি আমরা একটু আগেই দেখছি। এখন তুমি কিভাবে করলে তাদেরকে, তুমি তোমার দরকার হচ্ছে এমন একটা রিলেশনশিপ, অপশনগুলোর দিকে তাকাই বুঝতে হবে। ইটা আর ফাই থাকবে, T2 T1 এগুলো থাকা যাবে না। তুমি চাও T2 T1 এগুলোকে কাটাকাটি করতে, কিভাবে গুণ দিলে, ভাগ দিলে, যোগ দিলে, বিয়োগ দিলে, কি দিলে সুবিধা। দেখো তো এটাকে যদি আমি একটু কাজ করি, এটাকে যদি আমি লসাগু করি, লসাগু করলে কি আসে, T1 নিচে, ওপরে কি T1 বিয়োগ T2, আসছে কিনা, আসছে, এরকম কিছু আসছে, আসছে। এখন তুমি যদি এদেরকে গুণ দিয়ে দাও, কি করবা ভাইয়া, গুণ যদি দিয়ে দাও মানে ইটা ইন্টু ফাই, ইটা ইন্টু ফাই যদি দাও, ডান পক্ষে কি থাকে বলো, ডান পক্ষে কি থাকে, ডান পক্ষে অলরেডি থাকে যে এরকম T1 বিয়োগ T2 ডিভাইডেড বাই কত, T1। হ্যাঁ, আর গুণ যেহেতু দিছ ফাইটাকেও দিতে হবে, ফাই কত, ফাই হচ্ছে T2 ডিভাইড বাই T1 বিয়োগ T2। এরকম জিনিস আসে, আসে, এরকম জিনিস আসলে দেখো T1 বিয়োগ T2, T1 বিয়োগ T2 কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়, কাটাকাটি যদি চলে যায়, চলে গেলে থাকবে কি, থাকবে কি, থাকবে হচ্ছে T2/T1। তাহলে কি পাইলা তুমি, ইটা ফাই, বাম পাশে পাইছো কি ইটা ফাই ইজ ইকুয়াল টু T2/T1, T2/T1। দেখো তো T2/T1 কে কি লেখা যায়, তোমার টার্গেট হচ্ছে ইটা আর ফাই এর মধ্যে জিনিসগুলো আনা, T2 T1 রাখলে হবে না। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, তাহলে T2/T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইটা লেখা যায় কি, T2/T1 কে 1 মাইনাস ইটা লেখা যায়। এই যে এই সম্পর্কটা যদি ট্রু হয়, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, হ্যাঁ, এটা যদি ট্রু হয় তাহলে T2/T1 মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইটা হবে কি, হবে। তাহলে কি আসলো, ইটা ফাই ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইটা, ইটা ফাই ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইটা যদি হয়, ইটাটাকে এ পাশে নিয়ে আসো, এই যে ইটাটা আছে ইটাটাকে এ পাশে নিয়ে আসো, ইটাটা এ পাশে চলে আসছে, প্লাস হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে অলরেডি ছিল কি ইটা ফাই ছিল, আর ও পাশে এখন কে আছে, ও পাশে এখন শুধুমাত্র 1 আছে, শুধুমাত্র কে আছে, 1 আছে। তাহলে ইটা কমন নাও, তাহলে তোমার কাজ শেষ। এটা কমন নাও, এটা কমন নিলে দেখো কি আসে, এটা যদি কমন নাও, কমন নিলে আসে 1 প্লাস ফাই, 1 প্লাস ফাই, আর এখানে কি আছে 1 আছে। তাহলে অতএব ইটা ইজ ইকুয়াল টু কত, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ফাই। এই হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে,
ক নাম্বারটা ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে একটু চিন্তা করতে হবে, তাইলেই হবে, একটু চিন্তা করলেই হবে। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, তাহলে চল আরো কিছু প্রবলেম করি, আরো কিছু প্রবলেম করি। শুরু করি এই প্রবলেমটা দ্বারা। সবাই এই প্রশ্নটা দ্রুত তুলে ফেলবা, দ্রুত তুলে ফেলবা। তোলা হলে ভাইয়াকে বলিও, তোলা হলে ভাইয়াকে বলিও, দ্রুত তুলে ফেলো, তোলা হলে ভাইয়াকে বলবা। আচ্ছা, আয়তাকার পরাবৃত্ত কি? আয়তাকার পরাবৃত্ত একটা শেপ, আয়তাকার পরাবৃত্ত একটা আকৃতি, জ্যামিতিক আকৃতি, এইরকম শেপ আর এটা, এটা আয়তাকার পরাবৃত্ত শেপ। দেখো এখানে কি বলছে, লেখা হয়েছে যে রেফ্রিজারেটরের নিম্ন তাপমাত্রায় খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়, এটা আমরা জানি। এরূপ একটি রেফ্রিজারেটরে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটারের বিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জলের বোতল আছে। তাহলে আমি একটা ফ্রিজ আঁকি, এই হচ্ছে আমার একটা ফ্রিজ। হ্যাঁ, এই ফ্রিজের মধ্যে আমরা একটা বোতল রাখবো 22 ডিগ্রি সেলসিয়াসের পানির বোতল। ঠিক আছে, এই যে পানির বোতল, এই পানির বোতলে আছে কে? পানি। পানির বোতলে কি আছে? পানি আছে। এই পানির তাপমাত্রা কত? পানির তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 22 ডিগ্রি সেলসিয়াসের পানিটা আছে, যেটাকে আমরা ফ্রিজের মধ্যে নিয়ে রাখি দিব। ফ্রিজের মধ্যে নিয়ে যখন এই পানির বোতলটাকে নিয়ে রাখবো, রাখলে কি হবে? রাখার 2 ঘন্টা পরে রেফ্রিজারেটরের সর্বনিম্ন -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে সেটা পরিণত হয়। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? বরফ, বরফে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, বরফে কনভার্ট হয়ে গেছে। কত ডিগ্রি সেলসিয়াসের বরফ? 2 ডিগ্রি সেলসিয়াসের বরফে কনভার্ট হয়ে গেছে। এই যে ঘটনাটা দিল, এই ঘটনাটা দিয়ে বলছে রেফ্রিজারেটরের কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা মানে কর্মসম্পাদন সহগ আর কি, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মদক্ষতা মানে ফাই। ওকে, দেখো এটা যখন তুমি সলভ করবা, ফার্স্ট অফ অল আমাদের সাধারণ রেফ্রিজারেটরের জন্য যদি কাজ করি, তাহলে Q2 Q1 এই ডাটাগুলো দেওয়া দরকার। আমাকে Q2 Q1 এই ডাটাগুলো দেওয়া আছে? নাই, আমাকে Q2 Q1 এই ডাটাগুলো দেওয়া নাই, শুধু টেম্পারেচারের ডাটা দেওয়া আছে। একটু টেম্পারেচারের ডাটাগুলো একটু কাজ করো তো। দেখো তো, একটা পানির বোতল ফ্রিজে রাখার পূর্বে তার যেই তাপমাত্রাটা থাকবে, এই তাপমাত্রাটা কার তাপমাত্রা বলো? একটা পানির বোতল ফ্রিজে রাখার পূর্বে তার যে তাপমাত্রা থাকবে, এটা কার তাপমাত্রা? এটা পরিবেশে ছিল। পানির বোতলটা কোথায় ছিল? পরিবেশে, তাই না? তাহলে এটা পরিবেশের তাপমাত্রা না, বলো তো? একটা পানির বোতল ফ্রিজে রাখার পূর্বে কই ছিল? পরিবেশে। তখন পানির বোতলের যে তাপমাত্রা, সেটা কার তাপমাত্রা? পরিবেশের তাপমাত্রা। আর পরিবেশের তাপমাত্রা আমরা কোন চলক দিয়ে শিখছি? T1। তাহলে বেসিক্যালি T1 দেওয়া আছে তোমার কাছে, 22 যোগ 273 যদি করো আসবে কত? 295, 295, 295 কেলভিন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এই যে ফ্রিজে রাখলা এই পানির বোতলটাকে, রাখার পরে 2 ঘন্টা পর সে সর্বনিম্ন -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে। এর চেয়ে কম তাপমাত্রায় সে আর যেতে পারতেছে না। সে ফ্রিজে রাখার পরে কিসের কত তাপমাত্রায় গেছে? -2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সে আরো তাপমাত্রা কমতো যদি ফ্রিজে আরো ঠান্ডা হতো। সে আর ঠান্ডা হতে পারে না, তার মানে কি? সে অলরেডি ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা অর্জন করে ফেলছে। ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা মানে ফ্রিজে থাকা বস্তুর তাপমাত্রা অর্জন করে ফেলছে। ফ্রিজে কে আছে? ফ্রিজে কে আছে? এগুলো কে? এগুলো আছে ফ্রিজার। তার মানে ফ্রিজারের তাপমাত্রা অর্জন করে ফেলছে সে। ফ্রিজারের তাপমাত্রা যদি অর্জন না করতো, ফ্রিজার যদি আরো ঠান্ডা হইতো, তার চেয়েও ঠান্ডা হইতো, তাহলে সে আরো ঠান্ডা হইতো। সে 2 ডিগ্রি সেলসিয়াসে থামতো না। সে কি, আচ্ছা -2 ডিগ্রি, 2 ডিগ্রি না, সে -2 ডিগ্রি সেলসিয়াসে থামতো না। সে কি হইতো? আরো ঠান্ডা হইতো। আরো ঠান্ডা হয়ে, আরো ঠান্ডা হয়ে
ফ্রিজারের তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত না অর্জন হইতো সে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হইতে থাকতো। যেহেতু সে আর ঠান্ডা হয় না, -2°C যে সে থেমে যায়, তার মানে সে ফ্রিজারের তাপমাত্রা অর্জন করে ফেলছে। তার মানে এই -2°C তাপমাত্রা আসলে কার তাপমাত্রা? এই -2°C তাপমাত্রা আসলে কার তাপমাত্রা? ফ্রিজারের তাপমাত্রা। তাহলে ফ্রিজারের তাপমাত্রা কি দিয়ে প্রকাশ করি আমরা? T2। তাই T2 দেওয়া আছে -2 + 273 আসবে কত? 271 কেলভিন। 271 কেলভিন। তাহলে বুঝছো কি কি দেওয়া আমার কাছে? পরিবেশের তাপমাত্রা আমার কাছে দেওয়া যেটা 295 কেলভিন, এবং ফ্রিজারের তাপমাত্রা আমার কাছে দেওয়া যেটা 271 কেলভিন। আচ্ছা, এখন আমরা যদি ফাই বের করি, আমরা যদি সূত্র লিখি, টি এর সূত্র যেটা, হ্যাঁ, টি এর সূত্র কি ছিল? T2 / T1 - T2, রাইট? এটা কার সূত্র ছিল? আইডিয়াল রেফ্রিজারেটরের। তাহলে আমরা T2 T1 এর ভ্যালুগুলো একটু বসাই দিই। T2 T1 এর ভ্যালুগুলো একটু বসাই দিই। T2 এর ভ্যালু কত? T2 এর ভ্যালু হচ্ছে 271। T1 এর ভ্যালু কত? 295। কত আসে দেখো। 11.29, 11.29 এত কর্মদক্ষতার মান আছে। বাট কাহিনী আছে, এটা কি আইডিয়াল ফ্রিজ বলা আছে? আদর্শ রেফ্রিজারেটর কি বলা আছে এটাকে? না, বলা নাই। আদর্শ রেফ্রিজারেটর যদি না বলা থাকে, আমরা তো ধরে নিলাম আদর্শ রেফ্রিজারেটর। এটা কি উচিত হয়েছে? উচিত হয় নাই। তো এটা ছাড়া উপায়ও নাই, কিন্তু Q1 Q2 কোনো ডাটা নেই, আর কোনো উপায়ও নাই যে তুমি করবা। তো তুমি কি করবা জানো? এরকম ভাবে করে লিখে দিবা উক্ত রেফ্রিজারেটরের কর্মদক্ষতা, কর্মসম্পাদন সঙ্গে যেটাই বলো, কর্মদক্ষতা কি আদর্শ রেফ্রিজারেটরের চেয়ে কম হবে না বেশি হবে? আদর্শ রেফ্রিজারেটরের চেয়ে কম বা সমান হবে। এইটাই তুমি অ্যাট বেস্ট করতে পারো। এই পর্যন্ত এসে রেখে দিলে তুমি ফুল মার্কস পাই যাবা। সারা বুঝবে তুমি আদর্শ রেফ্রিজারেটর কনসেপ্ট বোঝো, সারা বুঝবে। এই ক্ষেত্রে তুমি অন্য কোনো ডাটা নাই বিধায় এই ফ্রিজটাকে আদর্শ রেফ্রিজারেটর ধরে করছো, কিন্তু লাস্টে আবার বলেও দিছো উক্ত রেফ্রিজারেটর কর্মদক্ষতা 11.29 এর সমান হবে যদি এটা আদর্শ রেফ্রিজারেটর হয়। ফ্রিজ যদি আদর্শ রেফ্রিজারেটর হয় তাহলে 11.29 এর সমান হবে। আর যদি আদর্শ রেফ্রিজারেটর না হয়ে অন্যান্য রেফ্রিজারেটর হয়, সাধারণ রেফ্রিজারেটর হয়, তাহলে এটা কম। ঠিক আছে, লাস্টের লাইনে এটা বলে দিবা, তাইলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, ক্লিয়ার? লিখা হইলে বলিও, সবাই লিখা হলে বলিও। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলো আরো ম্যাথে যাই। আমরা এই ম্যাথটা করে ফেলি। সবাই এই ম্যাথটা তুলে ফেলবা ফাস্ট। এই ম্যাথটা দ্রুত তুলে ফেলবা। এই ম্যাথটা দ্রুত তুলে ফেলবা। তোলা হলে বলিও। আচ্ছা, এই চ্যাপ্টারের পরে, হ্যাঁ, আর দুইটা ম্যাথ করলে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারের পরে আমি তোমাদের মহাকর্ষ ও বিকর্ষ পড়াবো। আমি এই চ্যাপ্টারের পরে তোমাদের মহাকর্ষ ও বিকর্ষ পড়াবো সাইকেল 2-তে। ঠিক আছে, সাইকেল 2-তে অপূর্ব দাদা অলরেডি নিউটনীয় বলবিদ্যা পড়াচ্ছেন, সেখানেই আমি জয়েন করব। জয়েন করে মহাকর্ষ ও বিকর্ষে চলে যাব। দেন অপূর্ব দাদা নিউটনীয় বলবিদ্যা যখন শেষ হবে, অপূর্ব দাদা তখন চলে আসবে এই সাইকেলে। এই সাইকেলে উনি স্থির তড়িতে চলে আসবে। ঠিক আছে, বুঝছো? মানে আমি ওই সাইকেলে যাব, অপূর্ব দাদা এই সাইকেলে আসবে। ভাই আগের ক্লাসটা দেওয়া হয়নি ওয়েবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। কি বলছে? একটি রেফ্রিজারেটর 0°C তাপমাত্রার 500 গ্রাম জলকে 1 মিনিটে 0°C তাপমাত্রার বরফে পরিণত করে। মনে করি ঘরের তাপমাত্রা 20°C। এর জন্য ন্যূনতম ক্ষমতা নির্ণয় করো। এই প্রক্রিয়ায় পরিপার্শ্বে কত পরিমাণ তাপ বর্জিত হবে? তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। বলছে 0°C তাপমাত্রার 500 গ্রাম জলকে 1 মিনিটে 0°C তাপমাত্রার বরফে পরিণত করা হচ্ছে ফ্রিজটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, ঘরের তাপমাত্রা দেওয়া আছে। ঘরের তাপমাত্রা মানে কি? পরিবেশের তাপমাত্রা। পরিবেশের তাপমাত্রাকে কি দিয়ে প্রকাশ করি? T1। T1 দেওয়া আছে 20 + 273, যদি করো তাহলে আসে কত? 293 কেলভিন। ঠিক আছে,
ন্যূনতম ক্ষমতা নির্ণয় করতে বলছে। এই যে ঘটনাটা ঘটলো, ঘটনাটার জন্য ক্ষমতা কত, পাওয়ার কত সেটা। এই প্রক্রিয়ায় পরিপার্শ্বে কত তাপ বর্জিত হবে, পরিপার্শ্বে বর্জিত তাপকে কি দিয়ে প্রকাশ করা হয় ভাইয়া? কিউ ওয়ান কত জানতে চাইছে। তাহলে জানতে চাইছে দুইটা জিনিস, পি কত, কিউ ওয়ান কত। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা খেয়াল করো, আমরা এই ম্যাথটার মধ্যে পি বা এগুলো যদি জানতে চাই, দেখো আমাদের এখানে টি1 দেওয়া আছে, টি1 দেওয়া আছে, টি2 দেওয়া নাই, আবার ইনডিরেক্টলি দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, কি দেওয়া আছে সেগুলো আমরা বলতেছি, আসি। আগে একটা কথা আমার সাথে একটু একমত হও কিনা দেখো। এই হচ্ছে আমার ফ্রিজ, হ্যাঁ, এই ফ্রিজের মধ্যেই তো কি হচ্ছে, ফ্রিজের মধ্যেই তো কি হচ্ছে, 0°C জল 0°C বরফে কনভার্ট হচ্ছে। 0°C জল কনভার্ট হয়েছে কি 0°C বরফে, তাই না? এই যে কনভার্সনটা ঘটলো, পানি যে কনভার্ট হয়ে গেল, পানি যে ধরো কনভার্ট হয়ে গেল, হ্যাঁ, বরফে, এই কনভার্ট হওয়ার সময় এই যে 0°C পানি, বরফে কনভার্ট হইলো। এই কনভার্ট হওয়ার সময় সে কি করছে, তাপ গ্রহণ করে না বর্জন করে, বলো দেখি। সে কি তাপ গ্রহণ করে না বর্জন করে? পানি তাপ গ্রহণ করে না বর্জন করে? এই কনভার্সনের সময় পানি তাপ গ্রহণ করে না বর্জন করে? পানি থেকে বরফে গেলে তাপ সে বর্জন করবে, পানি তাপ বর্জন করবে। পানি যেই তাপটা বর্জন করবে, এই তাপটা ফ্রিজের মধ্যে থাকা তার জালি, ফ্রিজের মধ্যে থাকা যে তার জালিগুলো ছিল, এই তার জালিগুলো কি করবে, এই তার জালিগুলা গ্রহণ করে নিবে না। পানি কর্তৃক বর্জিত তাপ যেটা, পানি কর্তৃক লিখতেছি আমি, পানি কর্তৃক বর্জিত তাপ কি ফ্রিজ কর্তৃক গৃহীত তাপ না? ফ্রিজ কর্তৃক বা সিস্টেম কর্তৃক, ফ্রিজের যে সিস্টেম বা ফ্রেয়ন যেটাই বলো, হ্যাঁ, কর্তৃক গৃহীত তাপ না? একমত কি একমত না বলো? এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বুঝলেই ম্যাথ শেষ অলমোস্ট। এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বুঝলেই অলমোস্ট ম্যাথ শেষ। পানি বরফে কনভার্ট হয়েছে, পানি বরফে কনভার্টেশনের সময় তাপ বর্জন করছে, ওই তাপটা কে নিবে? ওই তাপটা হিমায়ক বা ফ্রিজার নিবে, যেটা ইভেন্চুয়ালি কাকে সে পাঠাই দিবে? ফ্রেয়নের কাছে সে পাঠাই দিবে, তাই না? ফ্রেয়নের কাছে সে পাঠাই দিবে। তাইলে এই জিনিসটাকে আমরা তো একটা চলক হিসেবেই পড়ছি, এই জিনিসটাকে আমরা একটা চলক হিসেবেই পড়ছি না? বর্জিত তাপ, বর্জিত তাপ পানি কর্তৃক, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, পানি কর্তৃক যেটা বর্জিত, সিস্টেম কর্তৃক সেটা গৃহীত। সিস্টেমের জন্য গৃহীত তাপের রাশিমালাকে কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ2। তার মানে তুমি এই ম্যাথে কিউ2টাকে বের করতে পারবে কিনা? ইয়েস, কিউ2টাকে বের করতে পারবে। কত? পানি কর্তৃক বর্জিত তাপ, এই ধাপে বর্জিত তাপের পরিমাণ কত? mLf, রাইট? mLf, রাইট? এই ধাপে বর্জিত তাপের পরিমাণ কত? mLf, শুধু অবস্থার পরিবর্তনে, তাই না? শুধু অবস্থার পরিবর্তনে যে বর্জিত তাপ সেটা। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 500 গ্রাম। 500 গ্রামকে তুমি কেজিতে নাও, কেজিতে নিলে কত আসে? 0.5। তাহলে এটা কত আসে? 0.5। এলএফ কত? এলএফ হচ্ছে 3.36 ইন্টু 10⁵ ঠিক আছে? তাহলে এখন এখানে ভ্যালু চলে আসবে কিনা কিউ2 এর? কিউ2 এর ভ্যালু কিন্তু চলে আসবে। কিউ2 এর ভ্যালু কত আসে দেখো, কিউ2 এর ভ্যালু কত আসে? 0.5 ইন্টু 3.36 ইন্টু 10⁵ আসছে 1.68 ইন্টু 10⁵, 1.68 ইন্টু 10⁵, ঠিক আছে? 1.68 ইন্টু 10⁵। যেহেতু তোমার কিউ1 লাগবে, তুমি জানো কিউ2 প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ1। ডাব্লিউ যদি পেয়ে যাও কোনোভাবে, তাহলেই কিন্তু কিউ1 এর কাজ হয়ে যাবে। ডাব্লিউ যদি পেয়ে যাও কোনোভাবে, তাহলেই কিন্তু কিউ1 এর কাজ হয়ে যাবে। তো আমরা তাই করব, কিউ1 বের করার সন্ধানে নামবো, কি ডাব্লিউ বের করার সন্ধানে নামবো, তাহলে কিউ1 পেয়ে যাবো। তো দেখো আমরা ফাই এর সূত্র শিখছি না? ফাই ইজ ইকুয়াল, যেহেতু এখানে তাপমাত্রা দেওয়া আছে, এখানে যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রার মাধ্যমে যদি লিখি, এটা লিখতে পারবো কি T2 ডিভাইড বাই T1 মাইনাস T2, লেখা যায়? লেখা যায়। এখানে T1 দেওয়া আছে সরাসরি, T2 কত বলো দেখি, T2 কত বলো দেখি, T2 কত হবে? ফ্রিজারের তাপমাত্রা কত হবে দেখি বলো। এই ম্যাথে সর্বনিম্ন
কত তাপমাত্রা অর্জন করে, ফ্রিজে রাখা বস্তু সর্বনিম্ন কত তাপমাত্রা অর্জন করে, 0°C। এর চেয়ে কম আর তাপমাত্রা অর্জন সে করে না। তার মানে সর্বনিম্ন যত তাপমাত্রা ফ্রিজে রাখা বস্তু অর্জন করবে সেটাই কি, সেটাই হচ্ছে ফ্রিজারের তাপমাত্রা। ফ্রিজে রাখা বস্তু, একটু আগের মেতেও তাই ছিল তাই না, ফ্রিজে রাখা বস্তু সর্বনিম্ন যে তাপমাত্রা অর্জন করবে সেটাই ফ্রিজারের তাপমাত্রা। ফ্রিজারের তাপমাত্রা দ্যাট মিন্স টি2 কত 0°C বা 273 কেলভিন, 0°C বা 273 কেলভিন। এই মেতে সর্বনিম্ন বরফ কত তাপমাত্রা অর্জন করছে, 0°C। নাহলে তো ফ্রিজার যদি আরো ঠান্ডা হইতো তাহলে -5°C এর বরফ হইতে পারতো, -10°C এর বরফ হইতে পারতো। ফ্রিজার আর ঠান্ডা হয় না, 0°C পর্যন্তই ঠান্ডা হয়। তার মানে কি, মানে বরফ আর ঠান্ডা হয় না, 0°C পর্যন্তই হয়। তার মানে কি ফ্রিজারের তাপমাত্রাও 0°C। তাহলে আমরা ফ্রিজারের তাপমাত্রাও কিন্তু জানি কত, 273। তাহলে দেখো ফাইকে যদি কেউ ভাঙায় লেখে, ফাইকে কেউ চাইলে ভাঙায় লিখতে পারে কি W/Q2 লেখা যায়। আর এই পাশে টি2 আছে, টি2 এর জায়গায় ভ্যালু বসাই দাও 273। টি1 আছে, টি1 এর জায়গায় ভ্যালু বসাই দাও 293। টি2 আছে, টি2 এর জায়গায় ভ্যালু বসাই দাও 273। এখানে W ছাড়া Q2 এর ভ্যালু কিন্তু তুমি আবার জানো, Q2 এর ভ্যালু কত 1.68 × 10⁵ না। Q2 এর ভ্যালুটা বসাই দিস, এই পাশটা যেরকম ছিল থাকবে 273, আর এখানে কত 20, আর এখানে W আছে থাকবে। তাহলে এখান থেকে তুমি W কে ইজিলি পেয়ে যাবা কিনা, আচ্ছা উল্টা লিখছি, Q2/W তো উল্টা লিখছি। এখান থেকে তুমি এই যে Q2 ওপরে W নিচে, Q2 ওপরে W নিচে, Q2 ওপরে মানে 1.68 × 10⁵, হ্যাঁ নিচে W। এখান থেকে তুমি W-টাকে পেয়ে যাবা কিনা দেখো, ইজিলি পেয়ে যাবা। কত আসে দেখো, W-টা কত আসে দেখো, 273 / 20, ওইটা এই পাশে যাবে, এটা আচ্ছা উল্টায় যাবে তো, 1.68 × 10⁵ গুণ 20/273, 273 আসছে কত 1.23 × 10⁴, 1.23 × 10⁴, এত জুল আসছে। এখন কিন্তু মোটামুটি তোমার কাজ হয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি তোমার কাজ হয়ে গেছে। তোমার এখন দুইটা জিনিস লাগবে, পাওয়ার লাগবে আর কিউআর লাগবে, দুইটাই তুমি পারবা। ফার্স্ট অফ অল পাওয়ারে আসো, ফার্স্ট অফ অল পাওয়ারে আসো তুমি, পাওয়ারটাতে আসো। পাওয়ারটাতে দেখো, পাওয়ার ইজ ইকুয়াল টু কি W/T না, W/T কিনা, W তো জানো, টাইমও দেওয়া আছে, টাইম কত, টাইম দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিট মিন্স 60 সেকেন্ড। তা তুমি W আর T এর ভ্যালু বসায় পাওয়ার বের করে ফেলো, 1.23 × 10⁴ ডিভাইডেড বাই কত 60, এটা একটা জিনিস চলে আসবে। 1.23 × 10⁴ ডিভাইড বাই 60 আসছে 205 ওয়াট। একটা পার্ট ডান অলরেডি। এরপরে তোমার আরেকটা জিনিস লাগবে, সেই আরেকটা জিনিস কে, সেই আরেকটা জিনিস তো Q1। তোমরা সবাই শিখছো Q2 + W ইজ ইকুয়াল টু কত Q1, শিখছো না, শিখছো। এখান থেকে তুমি Q1 কে কিন্তু পেয়ে ফেলবা, Q1 ইজ ইকুয়াল টু কত Q2 + W, Q2 ও জানো W ও জানো, দুইটা যোগ করে দাও, Q2 ও জানো W ও জানো, 1.23 × 10⁴, এটার সাথে যোগ হবে, কত যোগ হবে 1.68 × 10⁵ যোগ হবে। তাহলে আসে কত 180,300, 180,300। তাহলে এটাকে ইঞ্জিনিয়ারিং মোডেও দিতে পারো 1.8 × 10⁵, ঠিক আছে, 1.803 × 10⁵, 1.8 × 10⁵ দিতে পারো, ঠিক আছে, ক্লিয়ার বা শেষ। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে পারবো এই জিনিসগুলো, পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটা জিনিস ইজিলি আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো সামনের দিকে আগাই। একদম বলছো ভাই স্যার এটা তো আইডিয়াল রেফ্রিজারেটর না। হ্যাঁ, আইডিয়াল রেফ্রিজারেটর না, কিন্তু আমরা বলছিলাম একটা জিনিস, যদি কোনো ম্যাথ সকল আইডিয়াল রেফ্রিজারেটর, কিন্তু সকল রেফ্রিজারেটর আইডিয়াল রেফ্রিজারেটর না। কার্নো ম্যাথের ক্ষেত্রেও আমি তোমাদের একটা কথা বলছিলাম কিনা, মাঝে মাঝে তাপ ইঞ্জিন বলা থাকবে, তাপমাত্রার ডাটা দেওয়া থাকবে, আমরা ধরে নিব এটা কার্নো ইঞ্জিন, কারণ ওইটা ছাড়া আর করার উপায় নেই। এখন তুমি যদি এখানে তাপমাত্রা দিয়ে না করো, তুমি এই ম্যাথ সলভ করতে পারতো না। তুমি ট্রাই করে দেখো, সলভ করা যায় না, সলভ করে দেখো, ট্রাই করে হয় না।
তাই আমরা ওই কনসেপ্টটা ধরে নিব এই রেফ্রিজারেটর আদর্শ রেফ্রিজারেটর মতন। যেমন একটু আগের ম্যাথটাও তাই করছি না, বলা ছিল না সরাসরি আদর্শ রেফ্রিজারেটর, কিন্তু ধরে নিছি তো আদর্শ রেফ্রিজারেটর। তো আমাদের এই চ্যাপ্টার জুড়ে যদি তাপমাত্রা রিলেটেড ডাটা দেওয়া থাকে, আদর্শ রেফ্রিজারেটর নাও বলা থাকে, আদর্শ রেফ্রিজারেটর ধরে করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে। এবার চলো আমরা এই ম্যাথটা করি। সবাই এই ম্যাথটা তুলে ফেলো ফার্স্ট, এই ম্যাথটা ফার্স্ট তুলে ফেলো, এই ম্যাথটা তুলে ফেলো। দেন আমি দুইটা ম্যাথ হোমওয়ার্ক দিব যেগুলো আর গত আর্কাইভেও করানো আছে, তাইলেই শেষ। এটাই লাস্ট ম্যাথ আমাদের, এটাই লাস্ট ম্যাথ। লেখা হইলে বলি এটাই লাস্ট ম্যাথ। সামিয়া বিনতে ইকবাল বলছো ভাইয়া একবার বনশ্রী আসেন। আমি কিন্তু বনশ্রীতে বড় হয়েছি। বড় হয়েছি বলতে আমার রাজুক কলেজের লাইফটায় আমি বনশ্রীতে ছিলাম। আর এছাড়াও আমার নানুর বাসা বনশ্রীতে থাকা ছিল। তো আমি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত টাইমে প্রতি উইকে যাওয়া হয়তো আর কি বনশ্রীতে। বাদশা মল্লিক বলছো আপনার স্কুল কোনটা? আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, যেটা মতিঝিল ব্রাঞ্চ। সবাই লেখা হলে বলিও। হিমাদ্রি বলছো চিটাং বেড়াইতে আসেন। আচ্ছা ঠিক আছে, চিটাংও প্রায় যাওয়া হয় আমার। ওকে, বগুড়াও আসবো নি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, বলছে একটি রেফ্রিজারেটরের বৈদ্যুতিক ক্ষমতা 450 ওয়াট। মানে নর্মালি রেফ্রিজারেটর, বৈদ্যুতিক বাল্ব, এগুলো গায়ে দেখবে লেখা থাকে এত ওয়াট। মিনস এটা কি, যত ওয়াট দিয়ে সে কাজ করে, যত ওয়াট সে আউটপুট দেয়, নাকি যত ওয়াট সে ইনপুট নেয়। দেখি তো তোমরা বলতে পারো কিনা, একটা বাল্বের গায়ে যদি 60 ওয়াট লেখা থাকে, তার মানে কি 60 ওয়াট সে আলোতে কনভার্ট করতেছে, নাকি 60 ওয়াট সে কারেন্ট গ্রহণ করতেছে? কোনটা? এই যে আউটপুট বলছে, না 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 না, বাল্ব বা এগুলোর গায়ে যেই ভ্যালুগুলো লেখা থাকে, যে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যার গায়ে এত ওয়াট বৈদ্যুতিক পাওয়ার লেখা থাকবে, এটা হচ্ছে যতটুকু সে ইনপুট নিবে, কাজে ব্যবহার করবে কতটুকু তা না, কাজে ব্যবহার করবে ততটুকু যতটুকু তা না, এটা হচ্ছে ইনপুট, এটা পাওয়ার ইনপুট। মাথায় রাখবা, বাল্বের গায়ে, ফ্রিজের গায়ে, যে কোনো কিছুর গায়ে যেই ওয়াট ভ্যালুটা দেওয়া থাকে, সেই ভ্যালুটা হচ্ছে কতটুকু সে গ্রহণ করে, নট কতটুকু সে কাজে কনভার্ট করে। ঠিক আছে, আচ্ছা। এর বৈদ্যুতিক দক্ষতা দেওয়া আছে 70%, মানে বোঝাই যাচ্ছে সে এই 450 ওয়াটের পুরাটাই শক্তিতে রূপান্তর করতে পারে না। দক্ষতা বৈদ্যুতিক বলা আছে 70%। এটাকে একটু ভিজুয়ালাইজ করো, ভিজুয়ালাইজ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এটা হচ্ছে তোমার ফ্রিজটা, কেমন? এটা হচ্ছে ফ্রিজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফ্রিজ। ওকে, আচ্ছা। এই যে ফ্রিজটা আছে, এই ফ্রিজের সামনে বা সাথে বা গায়ে, বা এখনকার ফ্রিজগুলো অনেক আধুনিক হয়ে গেছে, ভোল্টেজ স্ট্যাবিলাইজার থাকে। এগুলোর সাথে তুমি দেখবে একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার থাকে, এরকম ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা কিছু একটা থাকে। হ্যাঁ, আমি এটা বাইরে আঁকলাম তোমাদের বোঝানোর জন্য, বাইরে আঁকছি, কিন্তু এগুলো নর্মালি ফ্রিজের মধ্যে ইনবিল্ট থাকে, ফ্রিজের মধ্যে ইনবিল্ট থাকে এখনকার ফ্রিজগুলোতে। আচ্ছা, তাহলে দেখো জিনিসটা দাঁড়াইলো কি, জিনিসটা দাঁড়াইলো হচ্ছে আমাদের থেকে সে ক্ষমতা নিছে, যে প্লাগের মাধ্যমে সে ক্ষমতা নিল কত, প্লাগের মাধ্যমে সে ক্ষমতা নিছে হচ্ছে 450 ওয়াট। 450 ওয়াট, এটা হচ্ছে পাওয়ার ইনপুট, সে যতটুকু ইনপুট নিল। সে কি এই ইনপুটের পুরাটাই ফ্রিজ পর্যন্ত পাঠাইতে পারছে? বা ফ্রিজের কাজ করার জন্য যে ক্ষমতাটা দরকার, সেই কাজ করার ক্ষমতাটা কি 450 ওয়াট সে ব্যবহার করতে পারবে? না, সে 70% ইফিসিয়েন্সিতে কাজ করে। 70% ইফিসিয়েন্সির অর্থ হচ্ছে সে
100 জুল পাঠাইলে 70 জুল ফ্রিজে দিবে, বাকি 30 জুল ক্ষয় হয়ে যাবে। 200 জুল পাঠাইলে 140 জুল ফ্রিজে দিবে, 60 জুল ক্ষয় হয়ে যাবে, মানে 70% পরিমাণ পাঠাইতে পারবে। তো আমরা ফ্রিজে কতটুকু কাজ করার জন্য ব্যবহার হইতে পারে সেইটাকে আমরা পাওয়ার আউটপুট বললাম। তাহলে আমরা এই পাওয়ার ইনপুট জানলে, পার্সেন্টেজ জানলে পাওয়ার আউটপুটটা বের করতে পারবো কিনা? ইয়াস, পারবো। এটা কিভাবে বের করে ভাইয়া? এটা এইভাবে বের করে, ইটাই ধরলাম, ধরে নাও বৈদ্যুতিক দক্ষতাটা ইটাই ধরলাম, ইটা ইজ ইকুয়াল টু কর্মদক্ষতা, ছোটবেলার ফর্মুলাটা আর কি। হ্যাঁ, পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট, ছোটবেলায় পড়ছিলা ইন্টু 100%, এরকম পড়ছিলা কিনা? পড়ছিলা, রাইট। ইন্টু 100% না দিলেও সমস্যা নাই, ঠিক আছে, ইন্টু 100% না দিলেও সমস্যা নাই। যদি ইন্টু 100% এখানে 70 বসাবা, যদি এখানে কিছুই না দাও তাহলে এখানে 0.7 বসাবা। আমি পার্সোনালি প্রেফার করি পয়েন্ট দিয়ে করা, পার্সেন্টেজ না লিখে পয়েন্ট দিয়ে করা। 70%কে লিখে দিলাম 0.7। পাওয়ার ইনপুটটাকে লিখে দিব কত? 450। পাওয়ার আউটপুট এটা আমরা বের করব। পাওয়ার আউটপুট হলো ফ্রিজ কত ক্ষমতা পায় কাজ করার জন্য, ফ্রিজ কত ক্ষমতা পায় কাজ করার জন্য। তাহলে 0.7 ইন্টু 450, 0.7 ইন্টু 450 7/145 হবে, 5/5 মানে 315 আসবে। দেখো 315 আসছে কিনা? 315 ওয়াট, ঠিক আছে। তাহলে পাওয়ার আউটপুট হচ্ছে 315 ওয়াট। দ্যাট মিনস এই ফ্রিজটা ব্যবহার করার জন্য বৈদ্যুতিক শক্তি কত পাচ্ছে? 315 ওয়াটের, ঠিক আছে, 315 ওয়াটের শক্তি সে ব্যবহার করার জন্য পাচ্ছে। ওকে, 315 ওয়াটের শক্তি সে ব্যবহার করার জন্য পাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন পাওয়ার আউটপুট জেনে গেলাম, আমরা লাগবে কি এই রেফ্রিজারেটরের ভেতর আচ্ছা কার্যকৃত শক ফাইও দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? ফাইও দেওয়া আছে। এই রেফ্রিজারেটরের ভেতর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানি রাখলে এই পানি সম্পূর্ণ বরফে পরিণত হতে কি পরিমাণের সময় লাগবে? এই পরিমাণের পানি সম্পূর্ণ বরফে পরিণত হতে কি পরিমাণের সময় লাগবে? আচ্ছা, তো এখন তুমি ফাই থেকে এই জিনিসটা বের করতে পারবে, ঠিক আছে। ফাই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ফাই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? সবাই সূত্র শিখছি, Q2 বাই W, রাইট? শিখছি কিনা? শিখছি। ফাই এর ভ্যালু কত? ফাই এর ভ্যালু হচ্ছে 2 বা 3.5, ঠিক আছে। Q2 কত এই ম্যাথে? বলো দেখি, আগের ম্যাথটা বুঝে থাকলে এই ম্যাথে Q2 কিন্তু তোমাদের একদম ইনস্ট্যান্টলি বের করে ফেলার কথা। Q2 কি? Q2 হচ্ছে ফ্রিজ কর্তৃক বা ফ্রিজের সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কে দিবে? কে দিবে? এই যে পানি, 4 কেজি পানি, এই পানি যেই পরিমাণের তাপ বর্জন করবে সেটাই তো সে গ্রহণ করবে, তাই না? পানি যে পরিমাণের তাপ বর্জন করবে সেটাই সে গ্রহণ করবে। একটু আগের ম্যাথেও তাই করছি, পানি কর্তৃক বর্জিত তাপ, রাইট? ফ্রিজের মধ্যে রাখা বস্তুগুলো যে পরিমাণের তাপ বর্জন করবে সেটাই ফ্রিজ এর সিস্টেম গ্রহণ করবে। তাহলে দেখো Q2 ইজ ইকুয়াল টু কত? Q2 ইজ ইকুয়াল টু mLF, m কত? 4, LF কত? 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কত আসে? এখানে কত আসে? 4 ইন্টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আসছে কত? 1.344 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, এত জুল আসছে, ঠিক আছে। এই Q2টা এখানে এসে বসবে, 1.344 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখো এখানে W আছে, আবার পাওয়ার আউটপুট আছে। তাহলে পাওয়ার আউটপুট আর W এর রিলেশনশিপটা কি? পাওয়ার আউটপুট আর W এর রিলেশনশিপটা কি? আমরা এই জিনিসটা দেখছিলাম না একটু আগের ম্যাথেও যখন করছিলাম আর কি, একটু আগের ম্যাথে এই জিনিসটা দিছিলাম না? এই পাওয়ারটাই তো পাওয়ার আউটপুটটা, তাই না? এই পাওয়ারটাই যে একটু আগে যে P বাইর করছি W/T দিয়ে, ওই Pটা আসলে কে? পাওয়ার আউটপুটটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা Wটাকে কি লিখতে পারি? পাওয়ার আউটপুট ইন্টু T লিখতে পারি, লেখা যায়। এটাই আমরা এখানে লিখতেছি, পাওয়ার আউটপুট ইন্টু T লিখে দেওয়া যায়। তো এখন দেখো এখানে এটা তো 3.5, হ্যাঁ, এই পাশে এটা আছে কত? 1.344 ইন্টু 10 টু দি পাওয়ার 6। টাইম কি জানো না? টাইম কিন্তু তুমি জানো, পাওয়ার আউটপুটটা ছাড়া তুমি কিন্তু টাইমটাও জানো। তো পাওয়ার আউটপুটটা জানো, টাইমটা তুমি জানো না।
পাওয়ার আউটপুটটা তুমি জানো, টাইম তুমি জানো না। পাওয়ার আউটপুট কত? পাওয়ার আউটপুট হচ্ছে 315। পাওয়ার আউটপুটটা জানো 315, টাইমটা তুমি জানো না, টাইমটা তুমি বের করো। বলতে পারো আগের ম্যাথের উল্টা ম্যাথ হচ্ছে এটা, আগের ম্যাথের উল্টা ম্যাথ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে তোমার টাইমটা চলে আসবে। দেখো টাইমটা চলে আসতেছে কিনা, কত আসে দেখো। টি এ পাশে যাবে 3.5 নিচে নামবে, তাহলে 1.344 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই কত 315 ইন্টু 3.5, তাহলে আসছে 1219.047। 1219.047 তো 0.5 দিয়ে দাও, 0.5 সেকেন্ড। এটাকে মিনিটে নিলে, মিনিট নেওয়া লাগবে না যদিও, তারপর আমি নিয়ে দেখতেছি কেমন আসে। বাক্সায় 20 মিনিট, প্রায় 20 মিনিটের মতন লাগবে। এই ফ্রিজ দিয়ে 4 কেজি পানিকে বরফে কনভার্ট করতে 20 মিনিট লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে এই ম্যাথের মাধ্যমে কি কি শিখলা? ফার্স্ট অফ অল পাওয়ার ইনপুট পাওয়ার আউটপুটের কনসেপ্ট শিখছো কিনা? একটা ফ্রিজ যতটুকু প্লাগ ইন করি, কারেন্ট যতটুকু টানে ততটুকুই সে ব্যবহার করতে পারে না, ততটুকু দিয়েই সে বরফ বানাইতে পারে না, ততটুকু দিয়েই সে ঠান্ডা করতে পারে না, কিছু পরিমাণ এনার্জি বা পাওয়ার লস হয়। এই লসটা ক্যালকুলেট করা শিখলো, যে 450 ওয়াট নিলেই 450 ওয়াটই যে সে ব্যবহার করতে পারবে তা না, 70% লস হলে এটা আমরা বের করলাম কি ছোটবেলার ফর্মুলা দিয়ে। ছোটবেলায় আমরা আউটপুট বা ইনপুট এরকম ফর্মুলা শিখছিলাম, সেই ফর্মুলা দিয়ে বের করলাম। এই পাওয়ারটাই সে কাজে ব্যবহার করতে পারে। তো এই পাওয়ারটাই ইজ ইকুয়াল টু কৃত কাজ বা এই যে তড়িৎ শক্তিটা ব্যবহার হচ্ছে কিসের জন্য? বরফ বানানোর জন্য, সেই কাজ ডিভাইড বাই টাইম। তাহলে এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু পাওয়ার আউটপুট ইন্টু টি। ফাই এর ফর্মুলা লিখলাম, ফাই এর জায়গায় ফাই এর ভ্যালু কিউ টু আমরা সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, এটা কোথা থেকে আসবে? এই যে বরফে কনভার্ট হচ্ছে, বরফে কনভার্ট হওয়ার সময় পানিটা বর্জন করছে না তাপ, ওই তাপটা কি ফ্রিজের মধ্যে ঘোরাফেরা করবে? না, ওই তাপটাই তো গ্রহণ করবে কে? সিস্টেম। তাহলে কিউ2 হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, যে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ যেটা আসবে পানি কর্তৃক বর্জিত তাপ হতে। তো সে পানি কর্তৃক বর্জিত তাপ কত সেটা বের করলাম, সেটাকেই কিউ2 বললাম। কিউ2 এসে পড়ছে, ফাই দেওয়া ছিল, পাওয়ার আউটপুট বের করছি, টাইম চলে আসবে, শেষ। ক্লিয়ার? তো রিক্যাপ করে দিলাম তোমাদেরকে। ক্লিয়ার? লেখা হইলে বলিও। তাহলে এই হচ্ছে আমার তাপগতিবিদ্যা অধ্যায় শেষ। তাপগতিবিদ্যা অধ্যায় শেষ। তোমাদের দুইটা ম্যাথ হোমওয়ার্ক দিব, এইটা একটা হোমওয়ার্ক, সবাই স্ক্রিনশট উঠাও। এইটা একটা হোমওয়ার্ক, সবাই স্ক্রিনশট উঠাবা। এই ম্যাথটা করা আছে, আর্কাইভ ক্লাসে করা আছে, আর্কাইভ ক্লাসে করে দিছি। হ্যাঁ, তোমরা আগে নিজেরা ট্রাই করবা। ওকে, নিছো স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট নিছো? এইটাতে আস, এইটা আরেকটা হোমওয়ার্ক, এটাও আর্কাইভে করা আছে। ঠিক আছে, লেখা হলে বলিও, লেখা হলে বলিও। আচ্ছা, স্টাডি প্ল্যানারটা আমি একটা আলাদা ভিডিও হিসেবে দিচ্ছি, আলাদা ভিডিও হিসেবে তোমাকে দিচ্ছি। ঠিক আছে, একটা আলাদা ভিডিও হিসেবে গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি, ডিসকাশন গ্রুপে। ওকে, ঠিক আছে, ক্লাসের মধ্যে দিলে অনেকেই দেখে খুঁজে পাবে না। তাহলে এই হচ্ছে, এগুলো সলভও দেওয়া থাকবে। হ্যাঁ, এগুলোর সলভও দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা হোমওয়ার্ক, ঠিক আছে, আর একটু আগে যেটা দেখেন ওটা আরেকটা হোমওয়ার্ক। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে। নেক্সট ডে কিন্তু দেখা হচ্ছে এ সাইকেলে না। নেক্সট ক্লাস কোথায়? আমার নেক্সট ক্লাস শুক্রবার। কোথায় হবে? সাইকেল 2 তে হবে। কোন চ্যাপ্টার হবে? মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার হবে। ঠিক আছে।